বিয়ের আসরে বউ বেশে থাকা আদ্রিজার ফাঁসে বসে থাকা বরকে কবুল বলার আগেই কেউ গুলি করে তার কবুল বলাটা বন্ধ করে দেয়। বর তার আসন থেকে লুটিয়ে মাটিতে পড়ে যায়। পাশে বসে থাকা আদ্রিজার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করে জ্বরের বেগে এসে কেউ তার চুলগুলো টেনে ধরে। আদ্রিজার ভেতর কোনো সাহস নেই। চোখ তুলে ওই ভয়ঙ্কর চেহারা দিয়ে তাকাবে। আমার বুক খালি করে তুই কীভাবে বসে যে কারোর সাথে বসতে পারলি? কিভাবে কিভাবে পারলি তুই? আদ্রিসের চিৎকার শুনে আদ্রিজার বাবা দৌড়ে আসে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন আপনি? আদ্রিজার বাবা দৌড়ে আসেন। কিসের বউ? গত 2টা বছর তোমার খোঁজ নাই, খবর নাই। তোমাকে আমার মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। আদ্রিস এখনও আদ্রিজার চুল ছাড়েনি। সে আদ্রিজাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায়। কে দিয়েছে ডিভোর্স? কে দিয়েছে? আমি দিয়েছি? আমি কি সাইন করেছিলাম? আদ্রিজা, বলছিস না কেন তোর বাপকে? আমার স্ত্রী তুই। তোকে কিভাবে আমি বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কল্পনা করলো সে? এই আসর কিসের? আদ্রিজা কিসের বল? আদ্রিজা কিছুই বলতে পারছে না। শুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। আদ্রিস ফিরে তাকায়। তখনও আদ্রিজার চুল তার হাতের মুঠোয়। আদ্রিতা কিছু বলতেও পারছে না। তার মাথা থেকে হয়তো চুলগুলো সব খুলে আসলেই পারে। এরা সবাই এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি আদ্রিস খান, আমার স্ত্রী, এই মেয়ে আমারই স্ত্রী। 2 বছর আগে সমস্ত রকম নিয়ম মেনে এই মেয়েকে আমি বিয়ে করেছি। এই মেয়ের পুরোটা আমার সম্পত্তি। আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার সাহস কার? আমার সামনে আয়, এক্ষুনি আয়। আদ্রিতা আবার আদ্রিসের হাত নিজের হাতে রাখে। আদ্রিস আদ্রিতার দিকে তাকায়। কি হয়েছে? আমি আপনারই আছি, কিছু হয়নি আমার। এই বিয়ে হওয়ার আগেই আমি মরে যেতাম। আমাকে ছেড়ে দিন প্লিজ, বন্দুক নামান। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আদ্রিতার কথা শুনে তার বাবা এগিয়ে আসে। আদ্রিতা, মা তুই এসব কী বলছিস? এই সাইকোর সঙ্গে তোকে আমি কিছুতে যেতে দিব না। যে বিয়ের দিন নিজের বউকে রেখে চলে যায়, 2টা বছরে তুই মরে গেছিস নাকি বেঁচে আছিস তার কোনো খোঁজে নেয়নি। সেই রকম একটা ছেলের সঙ্গে তোকে আমি কিভাবে যেতে দিব? আদ্রিতা শান্ত কণ্ঠে বলে, উনি আমার স্বামী বাবা। তোমাকে আমি বলেছিলাম আমার স্বামী ফিরে আসলে পৃথিবীর কোনো শক্তি তার কাছে যাওয়া থেকে আমাকে আর আটকাতে পারবে না। ও চলে এসেছে, আমাকে অন্য কারো হতে দেয়নি। তোমাকে আমি বলেছিলাম। আদ্রিস এখনও রাগে কাঁপছে। আদ্রিতার আগে কাঁপতে থাকা আদ্রিসকে জড়িয়ে ধরে। আদ্রিতা জড়িয়ে ধরায় মুহূর্তে আগুন থেকে পানি হয়ে গেল আদ্রিস। সমস্ত রাগও যেন উদাও হয়ে যাচ্ছে। প্লিজ শান্ত হন, আমি আপনারই আছি। শান্ত হন প্লিজ, শান্ত হন। আদ্রিস হাত নামিয়ে নেয়। আদ্রিতা তার থেকে বন্দুকটা নিয়ে নেয়। শান্ত হন। আদ্রিস আদ্রিতার গাল ধরে নিজের অনেক কাছে নিয়ে আসে। উপস্থিত সবার সামনে আদ্রিতার ঠোঁট আঁকড়ে ধরে। আদ্রিতা বাধা দেয় না। সবাই হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আদ্রিস তার বউকে কোলে তুলে নেয়। আমার হৃদয়কে বুক থেকে কেড়ে নেওয়ার সাহস কারো নেই, পৃথিবীর কারোই নেই। তুই আমার রে, শুধুমাত্র আমার। আমার বউ তুই। কেন তোকে অন্য কারোর জন্য বউ সাজতে হলো? কেন বল? আমি এটা মানতে পারছি না। আমার মাথার প্রতিটি শিরা উপশিরা যন্ত্রণায় পেটে যাচ্ছে। আমি মানতে পারছি না। আদ্রিতা কিছু বলে না। লোকটার বুকে নিজের মুখ লুকায়। জড়িয়ে নেয় 2 হাতে তার পাগল বরটাকে, যে কিনা এখনও কাঁপছে, রাগে কাঁপছে। আদ্রিস আদ্রিতাকে নিয়ে বেরিয়ে আসে। তার পেছনে থাকা গার্ডগুলো আদ্রিতার জন্য সেচে থাকা বরকে তুলে হসপিটালে পাঠায়। একটা কালো গাড়ি দাঁড়ানো বাড়ির সামনে। আদ্রিস পকেট থেকে চাবিটা বের করতে বলে একজন গার্ডকে। গার্ড মাথা নামিয়ে আদ্রিসের পকেট থেকে চাবিটা নিয়ে নেয়। তারপর গাড়ি আনলক করে। আদ্রিস গাড়ির পিছনে বসে আদ্রিতাকে নিয়ে। আদ্রিতা চোখ বন্ধ করে নেয়। তার জীবনটা এখন তার কোলে বসে আছে। তার জীবন, তারই স্ত্রী। আদ্রিত ভাবতেও পারছে না তার একটু হলেই মেয়েটা অন্য কারো হয়ে যেত। আদ্রিতাকে হারানোর কথা কল্পনাও আদ্রিসকে ভয়ঙ্করভাবে বানিয়ে দেয়। আদ্রিস নিচু হয়ে আদ্রিতার মুখের দিকে তাকায়। মেয়েটার কান্না থেমেছে, তবে চোখের কোণায় জমে আছে বিন্দু বিন্দু পানি। কিছু পানি শুকিয়ে গেছে। আদ্রিস এক হাত দিয়ে আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতা সোজা ওই বাদামি চোখ দুটো দিকে তাকায়। কাঁদবি না আর, তোর কান্না আমার সহ্য হয় না। আমি তোর জীবনের সব। দেখ আমি চলে এসেছি, কাঁদবি কেন তুই? যদি দেরি করতেন তাহলে কি হতো? আদ্রিস আদ্রিতাকে আর কিছু বলতে দেয় না। দখল করে নেয় তার ঠোঁট। এসব কিছু বলতে নেই। তুই আমার, শুধু আমার। তোর স্বামী কখনো দেরি করতে পারেই না। আদ্রিতা আদ্রিসকে জড়িয়ে ধরে।
আপনাকে কতবার কল করেছি আমি, গত 2 বছর ধরে কল করছি, কেন ধরেন না আমার ফোন? আমার কষ্ট হয়। আব্বা বলেছিল এবার আমার কোনো কথা শুনবে না, আপনি কেন আসেননি? আদ্রিতার অভিযোগগুলো শান্তভাবে শুনছে আদ্রিস। তার বুকটা এখন ঠান্ডা, তার স্ত্রী তার সঙ্গে আছে বলে। অনেক রাগ তার হচ্ছে না। পিচ্ছি বউয়ের সকল রকম অভিযোগ সে শুনবে। আসলেই তো, সেই 2টা বছর পিচ্ছি বউটাকে ভীষণ জ্বালিয়েছে, কিন্তু তারও যে কিছু করার ছিল না। আদ্রিস তার অভিযোগ করতে থাকে, স্ত্রীর কপালে চুমু খায়, হাত দিয়ে চুলের বাঁধন আলগা করে দেয়, নাক গুজে চুলে। তুই যদি জানতি রে জান, আমি ঠিক কেমন সময় পার করেছি এই 2টা বছর ইতালিতে, তাহলে তোর অবস্থা এখন আরও খারাপ হয়ে যেত। আল্লাহর কাছে শুক্রিয়া, তোকে সময় মতো উঠিয়ে আনতে পেরেছি। আদ্রিস আদ্রিতার শাড়ির আঁচলটা গড়িয়ে হাত ডেকে নেয়, আর নিজের বাহু ডোরে আরও শক্ত করে জড়িয়ে নেয়। আদ্রিতা এখনও ফোঁপাচ্ছে। অভিযোগ হাজারটা অভিযোগ, যার কোনো শেষ নেই। ক্লান্ত শরীর নিয়ে আদ্রিস সমস্ত অভিযোগ শুনছে। আদ্রিতাদের বাড়িতে আদ্রিতার বড় চাচা শওকত হোসেন আর বাবা মিজান আলী দুজন বসে আছেন। আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল মিজান। তুই যখন জানতি তোর জামাই চলে আসবে, তখন বিয়ে দিতে রাজি হলি কেন? ভাইজান, আমি জানতাম নাকি 2 বছর ধরে আদ্রিস হাওয়া আর আমার মেয়েটাকে বিয়ে করেই তো সে দেশ থেকে চলে গেছে। ও নাকি বিয়েতে রাজি ছিল না। ওর মা বাবাই আমাকে বলেছে মেয়েটার জীবন নষ্ট না করে মেয়েটাকে আবার বিয়ে দিতে। সবাই আমাকে একটা কথাই বলেছে, কিন্তু শুধু মেয়েটাই রাজি হতো না। মেয়ের সম্মতি না নিয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা করা উচিত ছিল না। আমি কি করব? তুমি আমার থেকে বেশি পাগল ছিলে। উকিলের ছেলে এরকম আর পাবো না। এক বাপের এক ছেলে, তুমিই তো বেশি পাগল করে দিলে। বাহ! আর আদ্রিতার বিয়েটা আদ্রিসের সঙ্গে কে দিয়েছিল? আমি? ভাইজান, আমি ভুল করেছি বলেই তো সবটা ঠিক করতে চাইছিলাম। মিজান আলীর কথার মাঝে মাঝে সেখানে আসে আদ্রিতার মা জাহানারা বেগম। হ্যাঁ, তাই তো, তুমি সব ঠিক করেছিলে। হ্যাঁ, একটা বিয়ে থাকা অবস্থায় মেয়েকে আরেকটা বিয়ে দিয়ে বড্ড ভালো কাজ করেছিলে তুমি। তুমি কেন বেরিয়ে এসেছ? একটা কথা বলার জন্য বেরিয়ে এলাম। আদ্রিসের সঙ্গে বিয়ে দেওয়ার আগেও তুমি আদ্রিতার একটা কথা শোনোনি। আমার 16 বছরের নাবিলেকে মেয়েটাকে একটা প্রকার জোর করে তুমি বিয়ে দিয়েছ। এরপর যখন আদ্রিস চলে গেল, আমার বাচ্চা মেয়েটাকে ধৈর্য ধরার অনুরোধ করলেন। তারপর আমার বাচ্চাটা নিজের অজান্তেই যখন স্বামীকে ভালোবাসা ধরল, তখন আদ্রিস দেশে ফিরেছেন না বলে তাকে আবার নতুন বিয়ের জন্য জোর করলেন। এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন ওর অবস্থায়। মেয়েটা আমার অনেক কষ্টে ছিল, এখন ওর স্বামী এসেছে। আপনি এখন আশা করি আর কোনো সমস্যা তৈরি করবেন না আমার মেয়ের জীবনে। এবার দখল দিলে আমি আপনাকে দেখে নিব। জাহানারা বেগম কথাগুলো বলেই সেখান থেকে রেগে চলে যায়। খান বাড়িতে আদ্রিসের কালো গাড়িটা মেন গেট দিয়ে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব গার্ড মাথা ঝুঁকিয়ে আদ্রিসকে সম্মান জানায়। আদ্রিস তার বউকে পাজাকোলা করে তুলে বাড়ির ভিতরে নিয়ে আসে। আশরাফ খান আর মাধবী বেগম, আদ্রিসের বাবা মা, বসেছিলেন লিভিং রুমে। তাদের মনটাও খারাপ। তাদের বাড়ির বড় বউকে কিনা আজ নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। তারা সবই জানতো, কিন্তু কি করবে, ছেলের কোনো খোঁজ নেই। তারা তো ধরেই নিয়েছিল যে ছেলে তাদের বউকে হয়তো চায় না, জোর করে বিয়ে দিয়েছিল সেই সময়। হঠাৎ করে শত দরজা দিয়ে আদ্রিসকে প্রবেশ করতে দেখে আদ্রিতাকে কোলে নিয়ে তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দুজন। আদ্রিস, তুই আদ্রিতাকে কোথায় পেলি? পরে কথা বলছি মা, এখানে বসো আগে, আমার বউকে ঘরে রেখে আসি। আদ্রিতা ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। তার উপর এই বিয়ে করবে না বলে সে একদিন ধরে না খাওয়া, কিন্তু শেষমেশ বাবার ব্ল্যাকমেলের সামনে সে বউ সেজে অন্য পুরুষের পাশে বসতে বাধ্য হয়েছিল। আদ্রিস আদ্রিতাকে নিয়ে রুমে চলে যায়। এই রুমটায় গত 6 মাস ধরে কেউ আসে না। গত 6 মাস এই রুমে কোনো মানব ঘুমায় না। তার ছোট্ট বউটা যখন 6 মাস আগে বাবার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে কখনো আর কেউ এই রুমে আসেনি। তার মায়াবিনী কত কষ্ট করেছে এই 2 বছর। যদিও সে জানতো না তার স্বামী কোথায়, কিন্তু আদ্রিস ঠিকই জানতো তার বউ কোথায় কী করছে। ততক্ষণ পর্যন্ত সে জানতো যতক্ষণ পর্যন্ত সে তার জ্ঞানে ছিল। এখন জ্ঞানে না থাকার বিষয়টা আমরা পরে জানব। আদ্রিতার মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। সেই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ আদ্রিতার মুখের দিকে তাকিয়ে থেকে আদ্রিস খেয়াল করে আদ্রিতার পরনে সে শাড়ি গহনা। মাথায় হঠাৎ করে রক্ত উঠে গেল। মনে হচ্ছে যেনই পুরো পৃথিবী সে পুড়িয়ে দিবে। এই শরীর অন্য কেউ স্পর্শ করলে কি হতো? তার হৃদয়টা বুক থেকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আদ্রিস দ্রুত উঠে নিজের কাবার্ডে যায়। সেখানে আদ্রিতার আগের কিছু জামা আছে, কিছু গেঞ্জি, কিছু প্লাজো। আদ্রিস সেখান থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে আদ্রিতার কাছে আসে।
আদ্রিতার পরনের গহনাগুলো ধীরে ধীরে খুলে ফেলে। তারপর আদ্রিতার পরনের শাড়িটা এবং যা যা ছিল আদ্রিতাকে জামা পরিয়ে দেয় আদ্রিস। তারপর সে শাড়ি সহ বাকি সব কিছু একটা ময়লা ফেলা টিনের ডাস্টবিনের ভিতরে নেয়। আদ্রিতাকে রেখে সে রুম থেকে বেরিয়ে আসে। আদ্রিসের বাবা মা এখনও সেখানেই বসেছিল। তারা চিন্তিত ছিল আদ্রিতাকে নিয়ে। আদ্রিসকে নামতে দেখে আদ্রিসের মা মাধবী বেগম উঠে দাঁড়ায়। কী রে আদ্রিস, আমার আদ্রিতা কই? ও তোমার নয় মা, যদিও তোমারই হতো তাহলে তুমিও কি অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে না। আদ্রিসের কথাগুলো বলে ডাস্টবিনটা রেখে সেটার ভিতরে আগুন ধরিয়ে দেয়। আদ্রিসের বাবা দাঁড়িয়ে পড়েন। এগুলো তুই কী করছিস বাবা? আমার কাছে এসো না, তাহলে এই আগুনে পুরো পুরো বাড়িটা পড়বে। আরে বাবা তুই শান্ত হ। কিন্তু এই মুহূর্তে তারা কেউ আদ্রিসের কাছে যাওয়ার ভুল করবে না, কারণ তারা জানে আদ্রিস এখন তার ভয়ানক রূপে আছে। চোখের সামনে শাড়ি গহনা পুড়ে ছাই হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে নিভে যায় নিজেই। তখন আদ্রিসের রাগটা একটু কমে। আদ্রিস গিয়ে সোফায় বসে। বলো, আমার বউকে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে কেন নামতে দিলে? তুই সেদিন বিয়ে করার পর যে বাড়ি ছাড়লি, এটা একটাবার কি আদ্রিতার খোঁজ নিয়েছিস? মেয়েটা তাকে ফোন করেছে দিনের পর দিন, রাতের পর রাত, তুই তুললি না। তুই ওর সঙ্গে জীবনে কথাই বলিসনি। বিয়েতে তোর মত ছিল না। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো গাঁটতেরামি করছিস। আমি যাই করি না কেন আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না, যতক্ষণ পর্যন্ত আমি তাকে ডিভোর্স দেইনি। ওর বাবাকে ঠেকাওনি কেন? কোন মুখে ঠেকাবো? 2 বছর কত সময় তুই জানিস? তুই দেখেছিস আদ্রিতার কান্না? ছোট্ট মেয়েটার জীবনে তোর হাতে তুলে দিয়েই পাপ করেছি আমি। পাপ করেছো, ভালো করেছো, ফার্সিত্ব করার সুযোগ দেব না। আদ্রিস বলেই চলে যায় উপরে। আশরাফ খান মাধবী বেগমকে উদ্দেশ্য করে বলেন, ছেলেটা হাত থেকে পুরোটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমার লাইফে এ পেয়ে। আমি ওকে বিয়ে দিতে জোর করেছিলাম না? তোমায় বলেছিলাম আদেশ যখন এখন বিয়ে করতে চাইছে না তখন বিয়েটা দিও না। বিয়ে তো দিয়েছি, এখন তো মেয়েটাকে সে মুক্ত করতে পারে। তুমি আদ্রিসের চোখে রাগ দেখনি? সে মোহ দেখনি? ও পাগল হয়ে গেছে আদ্রিতার জন্য। আদ্রিতাকে না দেখলে হয়তো সব কিছু ধ্বংসই করে দিবে এমন ভাব ওর। তোমার ছেলেকে না আমি বুঝি না। আদ্রিতা নিঃশব্দে ঘুমিয়ে আছে। হয়তো বহুদিনের ক্লান্তি তার চোখে ভর করেছে। আদ্রিতার কাছে এসে বসে। মনে পড়ে যায় 2 বছর আগের বিয়ের দিনের কথা। এই চোখ দুটোই ছিল ব্যথা, নিজের গজ ছাড়ার যন্ত্রণা। আদ্রিতাকে দেখে বোঝা যাচ্ছিল ছোট্ট মেয়েটাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে বিয়ে দেওয়া হয়েছে। যেখানে বিয়ের আসল মানেটাই মেয়েটা জানে না, সেখানে তাকে একটা পূর্ণ বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ওর কঠিন মানুষটার কঠিনতা কীভাবে এই ছোট্ট মেয়েটা সহ্য করবে এটাও হয়তো কেউ চিন্তা করেনি। বিয়েতে কোনো মত ছিল না আদ্রিসের। একত সে এখন বিয়ে করতে চায় না, তার উপর তার থেকে গুণে গুণে 12 বছরের ছোট। মেয়েটার বাড়ি গ্রামের দিকে হওয়াতে হয়তো বাল্যবিবাহের শিকার সে। আদ্রিতাকে প্রথম দেখার পর আদ্রিসের মাথায় একটা কথাই এসেছিল, এই মেয়েটা আমার না হয়ে যদি অন্য কারো হতো। এই কল্পনা তাকে রাগান্বিত এবং হিংস্র করে তুলেছিল, যার ফলে সে বিনা বাধায় বিয়ে সম্পন্ন করে। বিয়ে করে আদ্রিতাকে বাড়ি আনার পর চারদিকে গার্ড দেখে মেয়েটি একটু ভয় পেয়ে যায়। তবে মাধবী বেগম নতুন বউকে নিয়ে ছেলের ঘরে দিয়ে আসে। আদ্রিতা পুতুলের মতো বসেছিল বিছানার একটা কোণে। আদ্রিস রুমে এসে দেখে আদ্রিতা বসে আছে। আদ্রিসকে দেখে একবার মাথা উঠিয়ে আবারও মাথা নামিয়ে নেয়। আদ্রিস পাশ থেকে একটা চেয়ার টেনে আদ্রিতার ঠিক সামনাসামনি বসে। আদ্রিসের চাহনি এই মুহূর্তে ঠিক কী রকম সেটা বোঝার ক্ষমতা আদ্রিতার নেই। তবে ভিতর ভিতর আদ্রিতার ভয় করছে। পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে নেয় আদ্রিস। আদ্রিতার বরাবরই সিগারেট সহ্য হয় না। আদ্রিতার কাশি শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আদ্রিস সিগারেট নিভিয়ে দেয়। মেয়েটাই সামান্য ধোঁয়াই সহ্য করতে পারছে না। আদ্রিস তাকিয়ে দেখছে, কী মায়াবী। তবে এটাই ছিল তাদের 2 বছরের ভিতর শেষ দেখা। সেই রাতে ওই সময় আদ্রিস কাবার থেকে জ্যাকেটে নিয়ে বেরিয়ে যায়, আর ফিরে না। বিয়ের দিনের কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রিস। ক্লান্ত সে। আদ্রিতার ছোট্ট শরীরটা নিজের বুকের মাঝে নিয়ে নেয়। আদ্রিতাকে সেদিন যেমন রেখে গিয়েছিল তখন তার থেকে একটু পরিবর্তন হয়েছে। আদ্রিতার হাতে তার নামে ছড়ি, হাতগুলো চেহারার 18 ছাপ বোঝা যাচ্ছে। সে বাচ্চা বাচ্চা মুখটা এখন আর মেয়েলি মুখে পরিণত হয়েছে। আদ্রিতার শরীর থেকে ভেসে আসছে মাতাল করা ঘ্রাণ, যে ঘ্রাণ নেওয়া এক এবং একমাত্র অধিকার শুধুমাত্র আদ্রিসেরই রয়েছে। আমি আজ শান্তিতে ঘুমাতে চাই। তোমার জন্য আমার মোহ কখনো কাটবে না। তোমার ভবঘুরে মোহিত হয়ে চিরজীবন কাটিয়ে দিব। আদ্রিস চোখ বন্ধ করে নেয়।
আদ্রিতার চুলের মিষ্টি ঘ্রাণ তাকে শান্ত করেছে। বুকের ভিতর যে আগুন জ্বলে যাচ্ছিল সেই আগুন নিভে গেছে। পরদিন সকালবেলা আদ্রিতাদের বাড়ি যৌথ পরিবার। আদ্রিতার বাবা সকাল সকাল চা নিয়ে বারান্দায় বসেছে। গ্রামের মানুষ রাতে দ্রুত ঘুমায়, সকালে দ্রুত ওঠে। এমন সময় তাদের বাসায় পুলিশ আসে। পুলিশ দেখে আদ্রিতার বাবা অবাক হয়ে যায়। মিজান আলীর বাড়ি এটা? জি, আমি মিজান আলী। আপনার নামে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। মিজান আলী অবাক হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু আমি কিভাবে তার ছেলেকে মারার চেষ্টা করলাম? জানি না, আপনি আগে থানায় চলুন, বাকি কথা সেখানে হবে। আরে কিন্তু আমি। এতক্ষণ আদ্রিতার চাচা শওকত হোসেন বেরিয়ে আসে। আরে অফিসার, আপনি ভুল হচ্ছে। কাল রাতে আদ্রিস খান গুলি চালিয়েছিল আমার ভাই নয়। যা প্রমাণ কোর্টে দিবেন বা উকিল নিয়ে আসুন। পুলিশ মিজান আলীকে নিয়ে যায়। সকাল সকাল জানালার পর্দা জানালা থেকে সরানো থাকার ফলে আলো এসে লাগলো আদ্রিতার মুখের উপর। ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করে নিজের আরামে জায়গায় খুঁজছে আদ্রিতা। পিছন দিকে ফিরে আদ্রিসের বুকে গিয়ে মাথা ঠেকেছে। সেখানেও বালিশ খুঁজছে মেয়েটা। বুকের উপর কারো নড়াচড়া অনুভব করে আদ্রিস চোখ খুলে তাকায়। মাথা উঠিয়ে দেখে তার বউ তার বুকে আরামের একটা জায়গায় খুঁজেছে ভালো ঘুমের জন্য। আদ্রিসের ঠোঁটের কোণায় ফুটে ওঠে হাসি, যে হাসি সচরাচর দেখা যায় না। আদ্রিতা আবারও ঘুমিয়ে গেছে। আদ্রিস আদ্রিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। এতে করে ওর ঘুমটা আরও ভালো হোক। সারাটা রাত এই মেয়েটাকে দেখেছে আদ্রিস। ঘুম যেন এসেও আসেনি। চোখ বন্ধ করে যদি স্বপ্নের মতো আদ্রিতা হারিয়ে যায়, কেন জানি না সেই কথা মনে হয়েছে বারবার। কালকের ঘটনা আদ্রিসকে ভয় পাইয়েছে। আদ্রিতার প্রতি তাকে আরও সতর্ক হতে হবে। মেয়েটাকে তার আরও লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। আদ্রিস আদ্রিতার মাথাটা ধরে নিজের হাতের উপর নামিয়ে নিয়ে আসে। এরপর এক হাত দিয়ে আদ্রিতার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিতার মুখের উপর পড়ছে আলো। আদ্রিতা কপাল কুঁচকে নেয়। সূর্যের আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো ঠেকে যায়। আদ্রিতার কপাল ঠিক হয়ে যায়। আদ্রিস হাত সরিয়ে নিলে মেয়েটা আবারও কপাল কুঁচকে নেয়। আদ্রিস মেয়েটাকে ভীষণ উপভোগ করে। তবে আদ্রিতার মুখের ভিতর সব থেকে সুন্দর হলো দাঁতগুলো। আদ্রিতার হাসি একেবারেই খরগোশের মতো। আদ্রিস আদ্রিতার থুতনি ধরে নিচের দিকে টান দেয়। এতে করে আদ্রিতার দাঁতগুলো দৃশ্যমান হয়। তবে এতে ঘুমন্ত আদ্রিতা বিরক্ত। আদ্রিসের হাত সরিয়ে নিজে বিছানার অন্যদিকে এসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখে আদ্রিস অবাক। এক সেকেন্ডে মেয়েটার বুকের ভিতর থেকে বিছানার অন্য পাশে চলে গেল। আদ্রিস চিন্তা করতে লাগলো, কাল সময় মতো না পৌঁছালে এই মেয়েটা তার বুকে এভাবে কখনোই আসতো না। কালকের ঘটনা তার ব্রেনকে এত বাজেভাবে প্রভাবিত করেছে যে আদ্রিস কোনো মতেই সেটা বলতে পারছে না। আদ্রিস শক্ত হাতে আদ্রিতাকে টান মারে। আদ্রিতা সোজা আদ্রিসের কাছে চলে যায়। ঘটনায় মেয়েটার ঘুম ভেঙে যায়। থতমত খায় আদ্রিতা। আদ্রিসের দিকে তাকায়। গুম গুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদ্রিস রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, তুই আমার সাথে লেপ্টেছিলি, তাহলে দূরে সরে গেলে কেন? আদ্রিতা এমন গম্ভীর আর রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু সে কি করেছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে মানুষের ঠিক থাকে, সে কি করে না না করে। আমি কোথায় দূরে গেলাম? আদ্রিত শক্ত করে ধরে রেখেছে আদ্রিতার হাত। আদ্রিতা ধীর কণ্ঠে বলল, ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছি কথাটা শুনেই আদ্রিতার হাতটা ছেড়ে দেয়। দূরে যাওয়ার কথা কল্পনাও করবি না। আমি কোথায় দূরে যাই? দূরে তো আপনি চলে যান। এত দূরে যান যেখানে আমি চাইলেও যেতে পারি না। আদ্রিস আদ্রিতাকে নিজের বুকের মাঝে চেপে ধরে। আর যাব না, কোথাও যাব না। এমন একটা বউ থাকতে কেউ কোথাও কিভাবে যেতে পারে? আদ্রিতা মৃদু হাসে, তবে সেই হাসি আদ্রিস দেখতে পেল না। আদ্রিতাকে খুশি করা অনেক সহজ। ছোট্ট ছোট্ট বিষয় মেয়েটা খুশি হয়ে যায়। আদ্রিতা উঠে বসে বিছানায়। আদ্রিতাকে উঠে যেতে দেখলে আদ্রিতার হাত ধরে টান দেয়। আমার খিদে পেয়েছে, টানাটানি বন্ধ করুন। আমি খেতে চাই, তাও আবার ভাত খেতে চাই। আদ্রিস হাসে। সে আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতা উঠেই ওয়াশরুমে চলে যায়। আদ্রিতা যাওয়ার পর আদ্রিসের ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে আদ্রিস একটু অবাক হয়ে যায়। হ্যাঁ অফিসার, বলুন। সরি, মিজান আলী আপনার শ্বশুর হয়? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ হয়, আমার শ্বশুর হয়। তবে না হলে ভালোই হতো। স্যার, ওনাকে এই মুহূর্তে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার অভিযোগে থানায় এনেছি, কিন্তু উনি বারবার আপনার কথা বলছে। আমার কথা কি বলছে? আপনি ওনার মেয়ের হাজব্যান্ড, তাই বলছে। আপনি যদি বলেন তাহলে ওনাকে ছেড়ে দেব।
হুম, শ্বশুরাব্বু তাহলে আমাকে খুঁজছে? ইয়ে মানে স্যার, এখন কি করব? আমি একটু পর জানাচ্ছি, ওনাকে ভালো একটা জায়গায় রাখুন। জি স্যার। কল কেটে যায়। বিছানা থেকে উঠে বসে আতৃষ, শব্দ করেই হেসে দেয়। শ্বশুরাব্বু, আপনার উকিলের ছেলে তো আমার থেকে 2 হাত বেড়ে গিয়ে কাজ করল। ওয়াশরুম থেকে বের হয়ে আতৃষের এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আদ্রিতা। কি হয়েছে বাবার? কি করেছে উকিলের ছেলে? আদ্রিতার মিষ্টি কণ্ঠ শুনে আতৃষ পিছন ফিরে তাকালো। সদ্য গোসল করে আসা মায়াবতীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। আদ্রিস এগিয়ে যায় ছোট্ট বউটার দিকে। আদ্রিতা কিছুটা পিছিয়ে যায়, তবে আদ্রিস গিয়ে নিজের হাতের মাঝে নিয়ে নেয় আদ্রিতাকে। কোথায় পালাবি? পালাবো না তো। তাহলে ভয় পাচ্ছিস কেন? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ভুল হয়ে গেছে। আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতার ঠোঁট দুটো দেখে। নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিস। তুই এত মায়াবী কেন? আদ্রিতার হৃদস্পন্দন বেড়ে গেছে। আদ্রিস বউয়ের ভিতর যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সেটা বুঝতে পেরে হাসে। আমার সাল, নিচে যা, আমি আসছি। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতাকে। আদ্রিতা সাড়া পেয়ে দৌড়ে নিচে চলে যায়। পিচ্ছি একটা। আদ্রিস শাওয়ার সেরে নেয়। আদ্রিতা নিচে এসে দেখে সার্ভেন্ট খাবার রান্না করছে। আদ্রিতা গিয়ে বলে, কি রান্না করছো কাকি? বৌমা, কতদিন পর তোমাকে বাড়িতে দেখছি। আমিও অনেক দিন পর তোমাদের দেখছি। আজকে স্যার অর্ডার দিয়েছে আপনার পছন্দ মতো খাবার রান্না করতে। সত্যি? হ্যাঁ। এমন সময় মাধবী বেগম নিচে নেমে আসেন। আদ্রিতা, কী করছিস মা? কিছু না মা, জিজ্ঞেস করছি কি রান্না হচ্ছে। আয় আমার কাছে আয়, তোকে কতদিন ধরে দেখি না। আদ্রিতা গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। আদ্রিস বাবা মার একমাত্র ছেলে, এর জন্য একমাত্র ছেলের বউ হওয়ার সুবাদে আদ্রিতা ভীষণ আদরে থাকতো এই বাড়িতে। নিজের মা বাবার অপূর্ণতা কখনোই অনুভব করেনি আদ্রিতা এখানে। মাধবী বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। সরি আদ্রিতা। কেন মা? জানি না কেন, কিন্তু সরি। আদ্রিতা মাথা উঠায়। মা, তুমি সরি কেন বলছ? তুমি তো আমার ভালো মা। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। লক্ষ্মী বউ আমার তুই। এমন সময় আদ্রিতা জোরে টান খায়। আদ্রিতা গিয়ে সোজা আদ্রিসের বুকে উপুর হয়ে পড়ে। তুমি ওকে ধরবা না মম? তুমি ওকে বিয়ে দিয়ে দিচ্ছিলে, আর একটু হলেই। তুই বলবি আর আমি শুনবো? হ্যাঁ, শুনতে হবে। এটা আমার বউ। মাধবী বেগম পেংসি কাটে। আমার বিয়ে না দিলে বউ ফেতি কই? আদ্রিতা আদ্রিসকে নিজের দিকে পেরায়। ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকে তুলে আনতাম। আমার কলিজাটা আমার থেকে আলাদা করার সাহস কে দেখাবে? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আদ্রিস আদ্রিতার ঘাড় ধরে বসে। আহ, আমার বউয়ের মাথা সব সময় উঁচু থাকবে। ব্যথা পাচ্ছে মেয়েটা আদ্রিস। স্যার। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতার ঘাড়। আদ্রিতা ব্যথা স্থানে হাত রাখে। লোকটা একটা পাগল। খাবার টেবিলে সবাই নিরিবিলি খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ খান ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আদ্রিস, আর কতদিন এরকম ছন্নছাড়া হয়ে থাকবে? অনেক তো বিদেশে নিজের অনেক বিস্তার ছড়ালে, এবার আমার কোম্পানিটার দিকে একটু খেয়াল করো। আদ্রিস খাবার খেতে খেতে উত্তর দিল, ঠিক আছে, আজ থেকে জয়েন হচ্ছি। কথাটা যেন মাধবী বেগমের হজম হলো না। তার ছেলে এত দ্রুত সব মেনে নিল, কিভাবে সম্ভব? তিনি একটু অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিস খাবারের আরেক লোকমা মুখে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মম, আমি তো এখন আর একটা বাচ্চা বউয়ের মালিক, তাই না? এখন ওকে যদি খেতে না দিতে পারি তাহলে তো সমস্যা। আদ্রিতা কেবল ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। লোকটার কথা সলসলা, ঠোঁট কাটা বটে। আদ্রিতা নিজের বরের এই পর্যন্ত যত কথাই শুনেছে সবই এরকম বেমানান। আদ্রিস তোমার সম্পদ দিয়ে আমার পরের বাকি 7টা প্রজন্মের বংশধর বসে বসে খেতে পারবে। কথা সেটা নয়, কথা হলো আমি চাই আমার কোম্পানিটার দিকে নজর দাও। বাবা, সেটাই তো বললাম। মাধবী বেগম ছেলেকে একটু খোঁচা মারে। আদ্রিসের বাবা মনে হয় এত বছর তোমার ছেলে ইতালি থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারতো আদ্রিতার যাবতীয় খরচের জন্য। এখন সে কিনা বলছে তার বউকে খাওয়াবে কি? আশরাফ খান স্ত্রীর দিকে তাকায়। সে জানে তার ছেলে কেমন চর মাতাল, তারপরেও খোঁচা মারা কথা বলে। আদ্রিস মায়ের দিকে তাকায়। তুমি কি চাইছো, আমি এখন আদ্রিতার খাওয়া বন্ধ করে দেই? মাধবী বেগম এবার একটু চটে যায়, যদিও আদ্রিস মাকে চটানোর জন্যই কথাটা বলেছে। আমি আবার সেটা কখন বললাম? তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? এটাই তো সমস্যা। তুমি আমার মেয়ে হলে এত খোঁচা মারা কথা বলতে দিতাম না। আদ্রিসের বাবা দেখেছ, তোমার ছেলের কান মুলে দেবো আমি। এই যে দুজনের ঝগড়ার মাঝে বেচারা শ্বশুর আর বৌমা ফেসে গেছে।
দুজনের নিরিবিলি খাওয়াটা এরা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিস। আদ্রিতা অনেক চেষ্টা করছে, তবে কোনোভাবেই টাই বাঁধতে পারছে না। শুনুন, দেখুন হচ্ছে না, আমি তো পারি না, আপনি প্লিজ আজকে বেঁধে যান। আমি সত্যি বলছি, কাল থেকে আমি বেঁধে দিব, শিখে নিব মায়ের কাছ থেকে। আদ্রিতা আদ্রিসের ঘাড় ধরে নিজের কাছে নিয়ে আসে। টুলে দাঁড়ানো ছিল আদ্রিতা, যার ফলে পা পিছলে পড়ে যায়। আদ্রিস শক্ত করে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে যাতে মেয়েটা না পড়ে যায়। আদ্রিতার ঠোঁটে বিদ্ধ আঙ্গুল রেখে বলল, আমি চাই তুই আমার টাইটা বেঁধে দিবি। মানে দিবি, এত কথা শুনতে চাই না। আজ থেকে দিবি মানে আজ থেকেই দিবি। আদ্রিতা চোখ ছোট ছোট করে নেয়। আদ্রিস আবারও আদ্রিতাকে টুলে দাঁড় করিয়ে দেয়। শুরু কর, চেষ্টা করতে থাক। আদ্রিতা আরও 30 মিনিট চেষ্টা করার পর কোনো মতে যেটা ভালো দেখাচ্ছে না যদিও, তারপরেও কোনো রকম টাইটা বেঁধে দিল। আদ্রিস আদ্রিস আয়নার দিকে তাকায়। প্রথমবার হিসাবে খারাপ না। আদ্রিতা বেংসি কাটে, তবে বেংসি কাটা শেষ হতে পারল না তার আগেই আদ্রিতার গাল চেপে ধরে আয়নার সঙ্গে পিন করে দেয়। আমার যাবতীয় সব কাজ তোর দায়িত্ব জান। তোর পছন্দ হলেও আমার কিছু করার নেই, আর পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আদ্রিতা আদ্রিসের শক্ত হাতে নিজের হাত রাখে। আমি কি করলাম আবার? আদ্রিস আদ্রিতার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এই ঠোঁট শুধু আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, কোনো বেংসি কাটার জন্য নয়, বুঝেছিস? আদ্রিতা মাথা নামিয়ে নিতে গেলে আদ্রিস আরও জোরে ওর গলাটা চেপে ধরে। কি বলেছি? ঠিক আছে ছাড়ুন। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতার গলা। আদ্রিতা গলায় হাত রাখে। মেরেই ফেলবেন কবে? না জান, তোকে আমি মারব না, তুই আমার প্রাণ ভোমরা। আদ্রিস আয়নার সামনে থেকে পারফিউম নিয়ে আদ্রিতার হাতে রাখে। নে, এটা দিয়ে দে। আদ্রিতাও বাধ্য বউয়ের মতো সব কাজ করে দেয়। প্রথমবার আজ সে আদ্রিসের অফিসে যাওয়া সব কিছু গুছিয়ে দিল। প্রথমবার বলতে জীবনে প্রথমবার। একটু এলোমেলো হলেও সবটা গুছিয়ে দিয়েছে। রওনা হওয়ার আগে আদ্রিস আদ্রিতার কপালে চুমু খায়। শোন আমার জান, প্রতিটা বউ বর বাহিরে গেলে বাড়িতে ফেরার সময় কিছু না কিছু আনতে বলে। তুইও বলবি আনতে। বল, আজকে কি আনব? আমার তো কিছু লাগবে না। তোর কিছু লাগবে না সেটা দেখার সময় আমার নেই। আমি কি আনবো সেটা বল। আদ্রিতা আবার চিন্তা করে। ছোট্ট মাথায় আসে একটা বাচ্চা কথা, একটা বেলি ফুলের গাছরা। ঠিক আছে, কাল থেকে আমার লাঞ্চ তুই বানাবি, ঠিক আছে? আসি যান, নিজের খেয়াল রাখবি। আমার প্রাণ ভোমরায় কোনো আশ আসলে সেটা কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে, আবার যান। আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা হাসে। পাগল, এমন পাগল আমি কোথাও দেখিনি। পুলিশ স্টেশনে মিজান আলী একটা রুমে বসে আছে। সেখানে একটা বিছানা আছে, ফ্যান আছে, যাবতীয় দরকারি প্রায় সবই রয়েছে। মিজান আলী বুঝতে পারছে না তার এখন থেকে আদৌ ছুটি হবে কিনা। এমন সময় একজন জেল কর্মকর্তা আসে। এই যে মিজান আলী, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। মিজান আলী বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আদ্রিস এসেছে। আমার মেয়েটা হয়তো জেনে গেছে তার বাবা জেলে আছে। তাই বলুন, কে এসেছে জানি না, এদিকে আসুন। জেল কর্মকর্তা মিজান আলীকে নিয়ে দেখা করার একটা জায়গায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে আদ্রিতার মা। মিজান আলী দৌড়ে যায়। আদ্রিতার মা, তুমি এখানে? আদ্রিস আসেনি। আমার বেল হবে কখন? আমি জানি না। আর এখানে তোমার বেল কবে হবে সে খবর নিয়ে আসিনি। তাহলে কেন আসছ? তুমি যে আসামি আমার, নিকে করেছিলাম তোমারে, তাই খাওয়ার নিয়ে আসছি। খিদে লাগলে খাইয়ে নিও। আদ্রিতার মা, এমন কেন বলছো তুমি? আমি কি সব সময় এখানেই থাকবো? দেখো তোমার কপাল, মেয়েটাকে টেনে হিঁচড়ে জোর জবরদস্তি করে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে, সে জাহিন তোমার বাবাজি, সেই তোমার বিপক্ষে কেস ঠুকেছে। এবার বুঝো ঠেলাটা। তুমি ভুল বুঝছো। হয়তো জাহিন আদ্রিসের বিপক্ষে কেস দিতে চেয়েছিল, আর জেল কর্তৃপক্ষ ওকে ভয় পায়, তাই আমাকে ধরে এনেছে। হ্যাঁ, তুমি বললে আর ওই রকমই হয়ে গেল। লজ্জা লাগা উচিত তোমার। আমার মেয়েটা নেহাত ভালো মেয়ে। তুমি আমার বাপ হতে না, তোমারে আমি তেজ্যবাপ করতাম। আদ্রিতার মা, তুমি কিন্তু বেশি কথা বলো। বলছি না আর কথা। নাও খাবার নাও, আমি যাচ্ছি। আদ্রিতার মা খাবারের বাটি রেখে বেরিয়ে যায়। মিজান আলী আবারও সেখানে চলে আসে যেখানে সে ছিল। খিদে তার পেয়েছে, তাই স্ত্রীর আনা খাবারটা খেয়ে নিল। টেক কেয়ার হসপিটাল। সালাম হোসেনের ছেলে জাহিন হসপিটালের বেডে শুয়ে আছে। হাতে গুলি লাগায় তেমন কোনো সমস্যা হয়নি। এখন বেশ সুস্থ আসে সে। সালাম হোসেন চেয়ারে বসে আছে।
নার্স ছেলেকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে বেরিয়ে যায়। জাহিন বাবা, কাল তুমি বাসায় যেতে পারবা? না, পারবো না। মানে? মানে আমি বাসায় না, আমার বাসায় যাব। কিন্তু কেন? অলমোস্ট একটা তাজা হরিণকে শিকার করে ফেলেছিলাম। আমার শিকার আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেল আদ্রিস খান। তুমি কি ভাবছ এত তাড়াতাড়ি ওকে আমি ছেড়ে দিব? তুই কি বলছিস বাবা এগুলো? আদ্রিতার দিকে চোখ দিস না। আদ্রিস ভীষণ ভয়ানক। তুই যতটা জানিস না ওর থেকে আহ, বেশি ভয়ানক। জাহিন বাবার দিকে তাকায়। হোক সে ভয়ানক, তার থেকে ভয়ানক হব, প্রয়োজনে কেড়ে নেব, তাও ওই আদ্রিতাকে আমিই ভোগ করব। জাহিনের কথাবার্তার ধরন যেন কোনো পাগলা গারদে থাকা সাইকোদের মতো। জাহিনের বাবাও কিছুটা বকরে যায়। তিনি ছেলেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নেন। খান গ্রুপের নতুন সিইও কোনো সংবাদ, কোনো পূর্বাভাস ছাড়াই চলে এসেছে। চেয়ারম্যান আশরাফ খানের ছেলের কথা মোটামুটি সবাই শুনেছে, তবে এই প্রথম সবাই তাকে দেখছে। একজন রাজা যেমন তার রাজত্ব প্রবেশ করে, ঠিক সেরকমভাবেই নিজের অফিস রুমে প্রবেশ করে আদ্রিস। আদ্রিসকে দেখে সেক্রেটারি প্রেমা এগিয়ে আসে। স্যার, আমি আপনার সেক্রেটারি প্রেমা। আদ্রিস নিজের টেবিলে থাকা পিসিটার দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সেক্রেটারি প্রেমা আবারও বলে, স্যার। আদ্রিস আবার মাথা তুলে তাকায়। হোয়াট? মানে স্যার, আমি সেক্রেটারি প্রেমা। নাইস টু মিট ইউ প্রেমা। অফিসে কী চলছে এবং নতুন প্রজেক্ট কী এবং কী চলবে সব কিছুর একটা ক্লিয়ার ডিটেলস আমাকে শেয়ার করুন দ্রুত। আর হ্যাঁ, এসবের সঙ্গে আমাকে একটা ব্ল্যাক কপি দিতে বলবেন, এবং আমি যখন এসব চেক করব কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আই রিপিট, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা কথা, আসার সময় কিছু স্যার পাকা দেখেছি। কোথায় ওরা? স্যার, ওরা হয়তো কোথাও কাজে গেছে। অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। এরই মধ্যে কেউ যদি নিজের আসন থেকে উঠে কোথাও যায়, ওয়াশরুম আর লাঞ্চ ব্রেক ব্যতীত, তবে তার সেই দিনে বেতন কাটা। নোটিশটা প্লিজ বাহিরে গিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আপনি এখন আসতে পারেন। আদ্রিস কোট খুলে চেয়ারে রাখে এবং তার নতুন সিইও এর চেয়ারে বসে পিসি অন করে। প্রেমা আদ্রিসের শার্টের উপর দিয়েই ওর ওয়েল বিল্ট বডি এবং এর প্রতিটি ভাঁজ পর্যবেক্ষণ করে ফেলেছে। কেমন জানি একটা নেশা, যেটা ওকে দেখলে যে কোনো মেয়েই করতে চাইবে। আদ্রিস কিছুক্ষণ পর একটা চুটকি বাজায়। প্রেমা দেন ফিরে। স্যার, আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিয়েছি, তাহলে এখানে কি? সরি স্যার, সরি। প্রেমে বেরিয়ে যায়। অফিসের কলিগদের আদ্রিসের নতুন নিয়মের কথা জানিয়ে দিল প্রেমা। এটা কি হলো? বস এসে এরকম তোড়জোড় শুরু করে দিয়েছে। বাড়ি খারাপ তো, বা ইতালি থেকে সে এতগুলো বছর, সেই রকমই একজন। দেখা যাক প্রেশার কমায় নাকি বাড়ায়। সবাই আদ্রিসের ব্যাপারে একটা করে মত প্রকাশ করছে, তবে কিছু ভালো আর কিছু খারাপ। প্রেমা আদ্রিসকে ব্ল্যাক কপি এবং সব কাজের ডিটেলস দিয়ে দেয়। আদ্রিস পুরোটা দিন ধরে সেটাকে স্টাডি করে। অফিস ছুটি হওয়ার পরেও আদ্রিস কিছু কাজ দেখছিল। এমন সময় সেখানে আসে প্রেমা। স্যার, অফিস তো ছুটি হয়ে গেছে, বাড়িতে যাবেন না? অফিস ছুটি হয়েছে, তাহলে আপনি এখানে কি করছেন মিস? মানে স্যার, আপনি আছেন, আমি কি করে চলে যাব? আদ্রিস হাতে থাকা ফাইলটা বন্ধ করে সামনে তাকায়। দেখুন মিস, আমার কাজ কখন শেষ হবে, আমি কখন যাব, এটা আমার বিষয়। আপনার কাজ শেষ, আপনি চলে যান। আমার জন্য কাল থেকে অপেক্ষা করবেন না। প্রেমে একটু অবাক হয়, ছেলেটা তাকে এভাবে ইগনোর করছে। প্রেমে অফিসের ভিতরে সব থেকে সুন্দরী এমপ্লয়ি। সে অতিরিক্ত আধুনিক স্মার্ট একটা মেয়ে। তাকে যে কেউই পছন্দ করে। তবে কথায় আছে না, মানুষ সেটাই বেশি পছন্দ করে যেটা তাকে পাত্তা দেয় না। এখানেও প্রেমার অবস্থা ঠিক সেরকম হলো। তবে আদ্রিসের অ্যাটিটিউড প্রেমার মন কেড়েছে। তাই তো অফিস ছুটি হওয়ার আগে চলে যাওয়া মেয়েটা অফিস ছুটি হওয়ার পরেও অপেক্ষা করছে আর আদ্রিসের জন্য। আদ্রিস দেখে প্রেমা এখনও দাঁড়িয়ে আছে। সে তার গাড়ির চাবি নিয়ে উঠে দাঁড়ায়। প্রেমা মনে করে হয়তো এবার আদ্রিস তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলবে, কিন্তু প্রেমাকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্রিস চাবি নিয়ে সোজা বাহিরে চলে যায়। প্রেমা আদ্রিসের পেছনের দিকে তাকিয়ে আছে। পেছন থেকেও পারফেক্ট, তার অ্যাটিটিউড দেখো না। আমি তো বারবার ক্রাশ খাচ্ছি মিস্টার খান। খান বাড়িতে সারাদিন শাশুড়ি মায়ের সঙ্গে বসে আদ্রিসের অফিসে যাওয়ার আগে যত কাজ করতে হবে সবটা ট্রেনিং নিয়েছে আদ্রিতা। প্রায়ও বাতা শিখে গেছে। মিসেস মাধবী বেগম শেষ কাজটা শিখিয়ে বলেন, হয়েছে মাগো, তোমার সব শেখা? হ্যাঁ মা, এবার আমি একা সব পারবো।
মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। আমি তো একটা লক্ষ্মী বাচ্চা এনেছিলাম এ বাড়িতে। আদ্রিতা হাসে। তার শাশুড়ি আসলেই তাকে ভীষণ ভালোবাসে। এমন সময় মিসেস মাধবী বেগমের ফোন আসে। আদ্রিতার আম্মু কল করেছে। আদ্রিতা আম্মু কল করেছে। ধরো মা, কি বলে শুনি। মাধবী বেগম কল রিসিভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম বেআইন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বেআইন, আবার ভালো নেইও। কেন, কি হয়েছে? আদ্রিতার বাবাকে সালাম হোসেনের ছেলেকে গুলি করে মারার চেষ্টা করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করব কিছু বুঝতে পারছি না। আদ্রিতা কথাটা শুনে ব্যাকুল হয়ে পড়ে। আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে? আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে বলো। আদ্রিতা, চিন্তা করিস না মারে। বেন আপনার পাশে আদ্রিতা? হ্যাঁ বেন, ও আমার সাথেই ছিল। আদ্রিতার মা চিন্তিত হয়ে পড়ে। আদ্রিতার বাবা হাজার অন্যায় করুক মেয়ের সঙ্গে, কিন্তু মেয়ে বাবা বলতে পাগল। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। এমন সময় শত দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিস। আদ্রিতা দৌড়ে যায় আদ্রিসের কাছে। আদ্রিস জড়িয়ে ধরে আদ্রিতাকে। আদ্রিতা মাথা উঠিয়ে বলে, আব্বুকে পুলিশে ধরে নিয়ে গেছে, কিছু করুন না। আদ্রিস ব্রু কুচকে তাকাই। তুই কি করে জানলি? আদ্রিতার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আম্মু ফোন করেছে। তোর কাছে তো কোনো ফোন নেই বউ, তুই কি করে জানলি? আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয়। উফ, মাকে কল করেছিল। আপনি দ্রুত কিছু করুন না, এত প্রশ্ন না করে। আদ্রিস আদ্রিতাকে নিজের কাছে নিয়ে নেয়। তুই আমার থেকে সরে যাচ্ছিস কেন? না, আমি সরছি না, প্লিজ কিছু করুন। করবো তো জান, তুই বলেছিস আর আমি কিছু করব না, তা কি হয় নাকি? আদ্রিস আদ্রিতার চোখের পানি মুছে দেয়। জান, তুই কাঁদবি তখন যখন তুই রাতে আমার সঙ্গে একান্ত মুহূর্ত কাটাচ্ছিস। তোর চোখে আমি শুধু সেই সময় পানি দেখতে চাই। তখন যত ইচ্ছে কাঁদবি, আমার কাছে ভিক্ষা চাইবি ছেড়ে দেওয়ার জন্য। এখন কাঁদবি না। আর যখন কাঁদবি আমি মনে করব তোর আমাকে একান্তই খুব কাছে চাই। আদ্রিতা এখন বাবার চিন্তায় মগ্ন। আদ্রিসের ঠোঁট কাটা কথা শুনে সে কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না, কারণ সে বুঝতেই পারছে না আদ্রিস কি বলছে। আদ্রিস আদ্রিতার চোখের পানি আবার মুছে দেয়। বলেছি না কাঁদবি না। আদ্রিতা ব্যাকুল হয়ে বলে, কিছু করুন না প্লিজ। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতাকে ছেড়ে মায়ের দিকে তাকায়। মাধবী বেগম ছেলেকে চিনে। ছেলে যদি না চায় তাহলে সে কিছুই করবে না। তাই সে চুপচাপ আদ্রিতাকে রিকোয়েস্ট করতে দিল, কারণ এই পৃথিবীতে আদ্রিতাই সেই নারী যে ওই পুরুষকে শান্ত করতে পারবে। আবার আদ্রিতাই সেই নারী যার জন্য ওই পুরুষটা সব কিছু জ্বালিয়েও দিতে পারে। আদ্রিতাকে এক পায়ের উপর বসিয়ে রেখেছে আদ্রিস। শক্ত করে মেয়েটার কোমর ধরে রেখেছে যাতে সে নড়াচড়া না করে। অন্য হাতে ফোনে কারো নাম্বার বের করে কল দেয় কাউকে। 2 রিং হতে ওপর পাশ থেকে ফোন তুলে নেয়। হ্যালো স্যার, আমার শ্বশুর বাবাকে ছেড়ে দিন আফজাল সাহেব। জি স্যার, অবশ্যই, আমরা তো আপনার কমান্ডের অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, রাখছি। আদ্রিস কল কেটে দিল। যান, বলে দিয়েছি, তুই কিন্তু আর কাঁদবি না। তোর চোখে পানি আমার সহ্য করতে পারি না। আম্মুকে কল দিন। আদ্রিস আবার কল করে নিজের শাশুড়িকে। অরুণা বেগম ফোন তুলে নেয়। হ্যালো বাবা। আম্মু, আব্বু পৌঁছে যাবে কিছুক্ষণের মাঝেই বাড়িতে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই আম্মু, কাজটা শুধুমাত্র আপনার জন্য করেছি। তা না হলে আপনি তো সবটা জানেনই। আমি জানি বাবা, আমার আদ্রিতার খেয়াল রেখো। জি আম্মু। আদ্রিস কল কেটে দেয়। আদ্রিতার নিরিবিলি ছিল এতটা সময়। আদ্রিস বউয়ের গলা থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁট রাখে। জান, একটুর জন্য তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুই আর কিন্তু কখনো কাঁদবি না। তোর কান্না আমার বুকে যন্ত্রণা হয়। আমার মনে হয় সব কিছু জ্বালিয়ে দেই। আদ্রিতা কিছুই বলে না, তবে আদ্রিসের ছোঁয়া তার ভিতরে কম্পন সৃষ্টি করেছে। কেমন ঠান্ডা হয়ে আসছে হাত পা। আদ্রিস ঠোঁট গসতে গসতে হঠাৎ করে কামড় দিয়ে দেয়। আদ্রিতা আহ করে ওঠে। আদ্রিস আদ্রিতার দুগাল চেপে ধরে। কথা বললে উত্তর কেন দিস না? সরি। চল যান, বেলি ফুলের মালা নিয়ে এসেছি তোর জন্য। আদ্রিস কোলে তুলে নেয় আদ্রিতাকে। আদ্রিতা আর কিছুই বলে না, চুপচাপ আদ্রিসের গাড়ে মাথা রাখে। রুমে এসে আদ্রিতাকে বিছানায় বসিয়ে দেয় আদ্রিস। আর কাঁদবি না, আমি ফ্রেশ হয়ে আসছি, একসঙ্গে খাবার খাবো। আদ্রিতা মাথা নাড়ায়, তবে আদ্রিস দাঁড়িয়ে আছে। আদ্রিতা মাথা উঁচু করে তাকায়। আদ্রিস আদ্রিতার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। আমি যখন কিছু বলবো তখন কথা বলে উত্তর দিবি। তোর নীরবতা আমার পছন্দ না। তুই শুধু আমার সঙ্গে কথা বলবি। আমি যা বলবো তার সঠিক সঠিক উত্তর দিবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে।
আদৃশ এবার ব্লেজারটা খুলে আদ্রিতার কাছে দেয়। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। আদৃশ ওয়াশরুমে গেলে আদ্রিত ওর কোটটা ঠিকঠাক করে রাখে। মনে মনে চিন্তা করে লোকটা পাগল, কিন্তু আমার ভীষণ ভালোবাসা আসে ওনাকে দেখলে। এরপর আদ্রিতা ভাবে, আচ্ছা ভালোবাসা কি আসে নাকি থাকে? নিজের কল্পনাতে নিজেই হাসে আদ্রিতা। ওয়াশরুম থেকে ভেজা হাত বাড়িয়ে আদ্রিতাকে আওয়াজ দিচ্ছে আদৃশ। আদৃশের আওয়াজ শুনে আদ্রিতা দ্রুত সেদিকে এগিয়ে যায়। বউ, আমাকে ট্রাউজারটা ধরে দে, আমি আনতে ভুলে গেছি। আদ্রিতা আদৃশের ডাক শুনে যায় ট্রাউজার আনতে। ট্রাউজার নিয়ে হাত বাড়িয়ে দেয়, তবে ট্রাউজারের সঙ্গে আদৃশ তার বউকেও ওয়াশরুমে টেনে নিয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সারুন, কি করছেন এসব? তোকে ছাড়তে তো ধরিনি যান, তোকে যদি ছাড়তেই হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আদ্রিতা মুখ ফুলিয়ে বলে, আমি কি ওভাবে ছাড়তে বলেছি? আমি তো বলেছি এখন ছাড়তে। ভারী অসভ্য আপনি। অসভ্যতার কি দেখেছিস যান? এখনও তো অসভ্য হইনি। যেদিন অসভ্য হয়ে যাব সেদিন পারবি তো আমাকে ঠেকাতে? তোর এই ছোট্ট শরীর আমার রক্ষতা সহ্য করতে পারবে তো? আদ্রিতার গা লাল হয়ে গেছে। তার উপর আদৃশের চুল দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি, যা আদ্রিতার গায়ে গিয়ে লাগছে। আদ্রিতার সামনের অংশ ভিজে গেছে। সারণ, এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে। আদৃশ আদ্রিতাকে আরও জড়িয়ে নেয়। যান, তাহলে এখন কাজ করব যার জন্য মধ্যরাতে গোসল করতে হয়। তাহলে আর এসব কমপ্লেন করতে পারবি না। আদ্রিতার শরীর কাঁপছে। শীতল অনুভূতি এবং পানির ছোঁয়ায় আদ্রিতার ছোট্ট শরীরটা কাঁপছে। আদৃশ বাঁকা হাসে, চোখ জোড়ায় আলাদা একটা ভয়াবহতা তার। আদ্রিতার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়, এমনভাবে জেঁকে ধরেছে যাতে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। তাই উপায় না পেয়ে আদ্রিতাও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদ্রিতার শরীর কম্পন খুব ভালো করে অনুভব করছে আদৃশ। আমার প্রাণভোমরা যদি সারা জীবন আমার বাহুডোরে আবদ্ধ থাকতে নাই পারিস, তাহলে এই পৃথিবীতেই থাকার প্রয়োজন নেই তোর। আদ্রিতা মাথা উঠায়, আদৃশের চোখে চোখ রাখে। আমি কোথায় যাব? যেতে চাইলেও পারবি না। এমন করে কথা কেন বলেন সব সময়? আমি এমনই। আদ্রিতা ঠোঁট উল্টে বলে, খিদে পেয়েছে, আপনার জন্য সব কাজ শিখেছি, এখন পর্যন্ত খাইনি, চলুন খেয়ে নেই। আদ্রিতার খিদে পেয়েছে কথাটা শুনে কি আদৃশ আর স্থির থাকতে পারে? আধভেজা বউকে ছেড়ে দেয় আদৃশ, যা জামা পাল্টে নেয়। আদ্রিতা চলে যায়। আদৃশ নিজেকে ড্রাই করে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। টেবিলে আপাতত শুধু আদ্রিতা আর আদৃশ, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর আদৃশ এখন চায় না তাদের ভিতর কোনো সার্ভেন্ট আসুক। বাধ্য বউয়ের মতো আদ্রিতা সকল খাবার বেড়ে দেয় আদৃশকে। এরপর নিজে বসে যায় চেয়ারে। আদ্রিতা চেয়ারে বসতে দেখে আদ্রিতার এক হাত দূরে দাঁড় করায় আবার। আদ্রিতা অবাক হয়ে বলে, কি হয়েছে? সার্ভেন্টদের কেন সরিয়ে দিয়েছি বলো তো? কেন? যাতে করে তুই এখানে বসতে পারিস। কথাটা বলে আদ্রিতাকে নিজের কোলে বসায়। অবশ্য ওদের সামনে কোলে বসাতে কোনো সমস্যা হতো না, কিন্তু তোর লজ্জা লাগে তাই ওদের পাঠিয়ে দিয়েছি। আদ্রিতা মাথা উঠিয়ে চোখ পিটপিট করে তাকালো। আদৃশ মৃদু হেসে আদ্রিতার গালে দুটো চুমু খায়। এত কিউট কেন? আদ্রিতা আরও লজ্জা পেয়ে যায়। গাল দুটো খেয়ে ফেলবো যা। আপনি ভাত খাবেন না? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। আদৃশ আবার আদ্রিতাকে জ্বালানো বাদ দিয়ে খাবার বাড়ে প্লেটে। নিজেও খান আর বউকেও খাইয়ে দেয়। আদ্রিতা পা তুলিয়ে খাচ্ছিল। আদৃশ এসব ছোটো ছোটো বিষয় খেয়াল করে। আদ্রিতা কী করে না করে সব কিছু খেয়াল করে। আদ্রিতার প্রতিটি ভালো স্বভাব এবং খারাপ স্বভাব সবই সে খেয়াল করে। খাওয়া শেষে দুজন উপরে চলে যায়। আদৃশ এবং আদ্রিতার সকল কাজ পর্যবেক্ষণ করছিল এতক্ষণ ধরে দুটো চোখ। ওরা উপরে চলে গেলে সেও অন্যদিকে চলে যায়। হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে জাহিনকে। জাহিনের বাবা ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে। জাহিনের বাবা উকিল। অনেক কাজ ছাড়ে তিনি এতদিন ছেলেকে নিয়ে হসপিটালে ছিলেন। বাসায় এসে অনেক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বসে গেছেন। জাহিন তার রুমে এসে ফোন অন করে। হসপিটাল থাকাকালীন সে ফোন ব্যবহার করতে পারেনি। ফোন হাতে নিয়ে কল করে কাউকে জাহিন। হ্যালো, অপর পাশ থেকে। জি স্যার বলুন। ক্লায়েন্টকে বলো অপেক্ষা করতে। স্যার অপেক্ষা করবে। আপনি বললে সবাই অপেক্ষা করবে। সবাইকে বলো কিছুদিনের জন্য কাজ ছেড়ে দেশ থেকে চলে যেতে। আদৃশ খান এসেছে ইতালি থেকে। আশা করি এর থেকে বড় আতঙ্ক তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আদৃশ খানের নামটা শুনে অপর পাশের লোকটা তোতলে যায়। কী বলছেন কি স্যার? আদৃশ খান? হ্যাঁ, যা বলছি তাই করো। এখন আর আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ আপাতত করবে না। জি স্যার। জাহিন কলটা কেটে দেয়। আয়নার দিকে তাকিয়ে নিজের হাতের ক্ষতস্থানটা দেখে। অদ্ভুত তাই না?
এই খেলা কতদূর খেলতে পারে আদ্রিস খান, আমিও দেখব। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিল আদ্রিতা। শোবার আগে চুল না বাঁধলে তার ভালো লাগে না। এখন ভালো লাগবে ঘুমালে, আর চুলও সামনে আসবে না। আদ্রিতা চুল বাঁধতে বাঁধতে এক নজরে তাকিয়ে দেখছিল আদ্রিসকে। প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে বউয়ের। চুল বাঁধা শেষে আদ্রিতা ঠোঁটে একটু লিপ বাম ব্যবহার করে, তারপর বিছানায় উঠে বসে। আপনি শোবেন না? না, শোবো না। কেন? কিছু কাজ আছে। তাহলে আমি ঘুমাই? হ্যাঁ। আদ্রিতা শুয়ে পড়ে। সে ক্লান্ত, রাতও হয়েছে। শুয়ে পড়তে ঘুম চলে আসে। আদ্রিস তাকিয়ে আছে আদ্রিতার গ্লোসি ঠোঁট দুটোর দিকে। আদ্রিস চাইলে এখনই হামলা করতে পারে ও ঠোঁট জড়ায়, কিন্তু সে আদ্রিতাকে সময় দিতে চায়, তার সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে চায়। হুট করে আদ্রিসের স্পর্শ আদ্রিতাকে ভয় পাইয়ে দিতে পারে। আদ্রিতা ভয় পাবে এমন কোনো কাজ আদ্রিস করতে চায় না, তাই নিজের মন না চাইতেও আদ্রিতাকে সে সময় দিচ্ছে। ঘুমিয়ে নাও জান, খুব করে ঘুমিয়ে নাও। আমার সময় যখন আসবে তখন এই ঘুমটা আমি তোকে ঘুমাতে দিব না, তাই এখন ঘুমিয়ে নেই। সামনে কঠিন সময় আসছে। আদ্রিস আসলে ল্যাপটপে আদ্রিতার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম দেখছিল। আদ্রিতা ইচ্ছে ভালো রেজাল্ট করেছে। আদ্রিতাকে সে আরও ভালো করে পড়ালেখা করাতে চায়। নিজের কাজ শেষ করে আদ্রিস চাদরের নিচে চলে আসে। আদ্রিতাকে জড়িয়ে নেয়। আদ্রিতার ঘ্রাণ মাতাল করে দেয় ওকে। মাঝরাতে হঠাৎ করেই চোখ খুলে যায় আদ্রিসের। পাশে ফিরে দেখে হাতের উপর আদ্রিতা নেই। পাশে নয়, রুমেই নেই, কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ। আদ্রিস উঠে বসে। গরম গরম ভাব, ঘেমে গেছে সে। এসির পাওয়ার বাড়িতে দেয়। উপরের টি শার্টটা খুলে ফেলে। সে এক ভয়ানক স্বপ্ন দেখেছে। যা দেখাচ্ছিল আদ্রিতা তার সাথে নেই, এবং একটা কুয়াশা ঘেরা অতীত। ওয়াশরুমের দরজা খুলে আদ্রিতা রুমে প্রবেশ করে। আদ্রিসকে উঠে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, ঘুমাননি? আদ্রিস মাথা উঠিয়ে তাকায়। আদ্রিসের খোলা বুল আদ্রিতার গাল লাল করে দিচ্ছে। গাল দুটো গরম হয়ে গেছে তার। এদিকে আয়। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা এগিয়ে যায়। আদ্রিস শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিতাকে। কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। কিছু না, আমার ভালো লাগছে না। আমার মাথায় হাত বুলিয়ে দিবি? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিসের মাথা নিজের কোলে রাখে। লম্বা চুলগুলো টেনে দেয়। আদ্রিতার কোমর জড়িয়ে ধরে রেখেছে। তার খারাপ লাগছে। চোখ বন্ধ করে একটা মধ্যে বয়স্ক মহিলার চেহারা ভেসে ওঠে। মনে মনে আদ্রিসের একটাই প্রশ্ন, কেন ছেড়ে দিয়েছিলে আমাকে? কেন? কি দোষ করেছিলাম আমি? সকাল সকাল, বেলা তখন ভালো করে উঠেনি। আদ্রিস ঘুম থেকে উঠে গিয়েছে। আদ্রিস দেখতে পায় সে আদ্রিতার কোলে শুয়ে আছে। মেয়েটা খাটের বোর্ডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। একটা হাত তখনও আদ্রিসের মাথায়। আদ্রিসের মায়া লাগে। মেয়েটার এত ভালোবাসা কি সে পাওয়ার যোগ্য? আদ্রিস উঠে বসে আদ্রিতাকে শুইয়ে দেয়। আদ্রিতার কপালে, চোখে, ঠোঁটে চুমু খায়। তোর ভালোবাসা শুধু আমার জন্য জান। এই ভালোবাসা অন্য কোন পুরুষ পেতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। আরেকটা চুমু খায় কপালে। মায়াবী সে, ভীষণ মায়াবী। আদ্রিস উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখছে আদ্রিস। হাতে ঘড়ি পড়তে পড়তে আদ্রিতার দিকে তাকায়। একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিকি নোটে একটা চিরকুট লিখে সেটা আয়নার লাগিয়ে দেয়। এরপর সে বেরিয়ে যায়। সকাল সকাল অ্যালার্ম বাজতে ঘুম ভাঙে আদ্রিতার। আদ্রিসের জন্য সব কাজ করবে বলে সে আগে থেকেই অ্যালার্ম দিয়ে দিয়েছিল। কিন্তু ঘুম থেকে উঠে আদ্রিসকে পাশে না দেখে একটু অবাক হয়। এত সকালে সচরাচর তাকে উঠতে দেখা যায় না। আদ্রিতা ওয়াশরুমের দিকে লক্ষ্য করে, কিন্তু সেটা ফাঁকা। আদ্রিতা বিছনা ছেড়ে নেমে পাশে তাকাতে আয়নায় একটা স্টিকি নোট খুঁজে পায়। সেখানে লিখা, আজকে তোকে ছুটি দিলাম, নিজের টাই নিজেই বাঁধলাম, কিন্তু এরপর থেকে মোটেই ছুটি পাবি না। রোজ তোর কাজ তোকেই করতে হবে। ঘুমিয়ে থাক, উঠে খাবার খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে আবার বিছনায় গিয়ে গা এলিয়ে দেয়। নিউরোলজিক্যাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিস। হাতে একটা নাম্বার। সেই নাম্বারে কল করে আদ্রিস। অপর পাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো, কে? জাহানরা বেগম এর রুম নাম্বার কত? উদ্ধৃতি চিহ্ন। অপর পাশের লোকটা বেশ অবাকই হয়। এত বছর পর ওই মৃতপ্রায় মানুষটার খোঁজ কেন আপনি করছেন একটু বলা যাবে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। 202। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস কল কেটে দেয়। হসপিটালের ভেতরে প্রবেশ করে। এখানে মূলত ব্রেন রোগীদের রাখা হয়।
এটা পাগলা গর্দের মতো। আবার এখানে রিহাব সেন্টারও আছে। আদ্রিস ভেতরে গিয়ে রিসিপশনের মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটি তাকে একটা নার্সের সঙ্গে 202 নাম্বার রুমে দিয়ে আসে। সেখানে একজন মধ্যবয়স্ক মহিলা শুয়ে আছে বিছনায়। আশেপাশে বেশ পরিষ্কার। আদ্রিস এগিয়ে যায়। একটা টুল টেনে রোগীর বিছনার পাশে বসে। কারোর শব্দ শুনে জাহানারা বেগম চোখ খুলে তাকায়। একটা সুদর্শন ছেলেকে দেখে তিনি অবাক হন। ধীর স্বরে জিজ্ঞেস করে, কে তুমি বাবা? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিসের চোখ লাল হয়ে আসছে। তবে মুখে সেই ঠান্ডা এক্সপ্রেশন। কোন প্রকার নড়চড় নেই। আপনার শরীর কেমন আছে? জাহানারা বেগম মৃদু হাসলেন। আমার শরীর, তাচ্ছিল স্বরে, ভালো আছে। বেশি দিন বাঁচার আর ইচ্ছে নেই। ভালো আর খারাপ থেকে কি লাভ? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস কিছু বলে না, বা কিছু শুনেও না। কথাগুলো শুনেই সে বেরিয়ে যায়। জাহানারা বেগম আদ্রিসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক নজরে। তার চোখের কোণা গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ে। আদ্রিস বেরিয়ে গাড়ি চালিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসে আসতে প্রেমা এগিয়ে যায়। স্যার, চা বা কফি দেব? আদ্রিস হাঁটাতে হাঁটতে বলে, ব্ল্যাক কফি। উদ্ধৃতি চিহ্ন। প্রেমা দ্রুত কফি আনতে চলে যায়। আদ্রিসকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। আদ্রিস কবিনে গিয়ে তার কাজে মন দেয়। কিছুক্ষণ পর প্রেমা কফি নিয়ে রুমে যায় আদ্রিসের। আদ্রিস কফিটা নিয়ে নেয়। স্যার, আর কিছু লাগবে? দয়া করে ডিস্টার্ব না করে নিজের কাজে মন দিলে খুশি হই। উদ্ধৃতি চিহ্ন। প্রেমার মুখটা চুপসে যায়। সে চলে যায় কেবিন থেকে। আদ্রিস কোম্পানির সব কাজগুলো দেখে নেয়। যেভাবে এই কোম্পানি এগোচ্ছে এতে করে খুব দ্রুত ভরাডুবি খাবে। এটাকে আবার নাম্বার 1 পজিশনে আনতে হলে করতে হবে কঠিন পরিশ্রম। আদ্রিস সেই পথেই হাঁটছে। খান বাড়িতে। আদ্রিতা রান্না করতে বসেছে। আদ্রিসের জন্য খাবার নিয়ে যেতে চায়। মেয়েটা মনে মনে ভীষণ খুশি। বরের জন্য খাবার নিয়ে যাবে। মিসেস মাধবী বেগম সাহায্য করছে। অনেক দিন পর সেও কিচেনে এসেছে। মা, দেখো না, এটা হয়ে গেছে না? কই দেখি। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগম ভালো করে দেখে। হ্যাঁ, হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। ও মা, তাহলে এসব প্যাক করে দিতে বলো। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগম মৃদু হাসেন। হ্যাঁ, ঠিক আছে। যাও, প্যাক করে দিতে বলছো ততক্ষণে গোসল করে এসো। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা উপরে চলে যায়। মাধবী বেগম ছেলের বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাদের পরিবারের জন্য দোয়া হয়ে এসেছে। মানতেই হবে, আদ্রিসের মতো ঘাড় তোত্তারা ছেলেকে সে বাড়িতে আটকাতে পেরেছে শুধুমাত্র আদ্রিতার মায়া আর আদ্রিতার মোহ। সার্ভেন্ট আদ্রিতার রান্না করা খাবারগুলো সব প্যাক করে দেয়। আদ্রিতা গোসল করে একটা শাড়ি পরেছে। গ্রামে থাকার কারণে শাড়ি পরার ট্রেনিং তার আছে। শাড়ি পরে চুল আঁচড়ে নেয়। তারপর নিচে চলে আসে। সার্ভেন্ট প্যাক করা খাবারগুলো ড্রাইভারকে দিয়ে দিয়েছে। আদ্রিতাকে শাড়ি পরে নামতে দেখে হাসেন মাধবী বেগম। তোকে ভারী মিষ্টি দেখাচ্ছে মা। উদ্ধৃতি চিহ্ন। তাই? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। তাহলে যাই এখন? হ্যাঁ, যা। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগম আদ্রিতাকে এগিয়ে দেয়। আদ্রিতা গড়িতে বসে খুশি মনে অফিসের দিকে অগ্রসর হয়। আশরাফ খান হঠাৎ করেই এই দুপুর বেলায় বাসায় চলে এসেছে। মাধবী বেগম অবাক হয় দেখে। কি ব্যাপার, তুমি এই অবেলায় এখানে? তুমি জানো আজকে তোমার ছেলে কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? ও অফিস গেছে না? উদ্ধৃতি চিহ্ন। না, অফিস যায়নি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে? আশরাফ খান বসে পড়েন সোফায়। গাড়ির ভেতর থেকে বাহিরের দৃশ্য বেশ উপভোগ করছে আদ্রিতা। মনের মাঝে মৃদু হাওয়া বয়ে যাচ্ছে। গ্রামে ছুটেছে আদ্রিতা, অনেক ছুটেছে। চঞ্চলতা তার কোন দিনই কম ছিল না। তবে 16 বছর বয়সী আদ্রিতাকে যে দিন মিজান আলী বিয়ের জন্য জোর করেছিল, সেই দিন মনের মাঝে থেকে সব চঞ্চলতা হারিয়ে গিয়েছিল। বাবাকে এত কান্না করে বলেও লাভ হয়েছিল না। বিয়ের পর আদ্রিতা আবিষ্কার করে নতুন এক ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্ব একটু বুঝতে শিখেছে, চঞ্চলতা হারিয়েছে। নিজের আদ্যপান্ত চিন্তা করতে করতে খান গ্রুপের সামনে পৌঁছে যায় আদ্রিতা। মেয়েটা সাদামাটা হয়েই এসেছে। শরীরে লাল রঙা একটা জামদানি শাড়ি, আর হাতে গলায় হালকা সোনা, যা কিনা মাধবী বেগম দিয়েছিল। নাকটা ফোটানো নেই আদ্রিতার, কারণ নাক ফোটাতে তার ভয় লাগে। সব থেকে বড় কথা, তার ভালো লাগে না নাকের নথ। এই জন্য মাধবী বেগম তাকে জোর করেনি কখনো। তবে হাতে সোনার বালা যেন কখনো না খুলে সেই নির্দেশ আছে। গাড়ি থেকে নেমে মাথায় ঘোমটা টেনে অফিসের ভেতরে প্রবেশ করে আদ্রিতা। আদ্রিতাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। তাদের অফিসে এই মেয়েটাকে। আদ্রিতা এগিয়ে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আদ্রিস খানের রুমটা কোন দিকে?
মেয়েটা ভদ্রভাবেই উত্তর দেয়, আপু স্যারকে দিয়ে কি করবেন? আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? আদ্রিতা মৃদু হাসে, আমার অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই। আপনি গিয়ে প্লিজ বলুন আদ্রিতা এসেছে। আমি ওনার স্ত্রী। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা একটু অবাক হয়, কারণ আদ্রিস যে বিবাহিত এটা অনেকে বললে ভুল হবে। প্রায় বাসার মানুষ বাদে কেউই জানে না। এখন কেউ এসে যদি অফিস সিইও এর বউ দাবি করে নিজেকে, তাহলে একটু ঘাটাঘাটি করতেই হবে। মেয়েটা তাই আবার হেসে উত্তর দেয়, আপু আপনি একটু বসুন, আমি স্যারের থেকে জিজ্ঞেস করে আসছি। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা উঠে সোজা প্রেমার রুমের দিকে চলে যায়। কারণ আদ্রিসের কেবিনে কোন স্টাফ যেতে গেলে প্রেমার থেকে পারমিশন নিতে হয়। এটা ওই অফিসের নিয়ম। আদ্রিসের রুমে প্রেমা, যেহেতু সেক্রেটারি, সহ কিছু লোকই যখন তখন নক করে প্রবেশ করতে পারে। বাকি স্টাফরা ওই প্রেমার মাধ্যমেই দেখা করে। কমা কমা আদ্রিতা গিয়ে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে মেয়েটার। আদ্রিতার ভীষণ খুশি খুশি লাগছে। আদ্রিস অবশ্যই খুশি হবে তাকে দেখে। কমা আদ্রিতাকে এভাবে বসে থাকতে দেখে একজন এগিয়ে আসে। কারণ প্রায় 15 মিনিট হলো আদ্রিতা বসে আছে। আর ওই মেয়েটাও ফেরেনি। মিস আপনি এখানে কি কাজে এসেছেন? আমি খাবার নিয়ে এসেছি। আদ্রিতা সাধাসিধা উত্তর দেয়। লোকটা ভ্রু কুঁচকে বলে, কার জন্য মিস? আপনার হাজবেন্ড এই অফিসে চাকরি করে কি? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। মিস আপনি কল করুন তাকে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতার হাসি হারিয়ে যায়। কল করব। আসলে আমার কাছে ফোন নেই। উদ্ধৃতি চিহ্ন। লোকটা এবার নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মেয়েটার কাছে ফোন নেই, আবার হাজবেন্ডকে সেও এখনো আসেনি। তাহলে কি কোন রকম সুযোগ নেওয়া যায়? আদ্রিতাকে দেখতে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। আর আদ্রিতার ইনোসেন্স দেখে লোকটা লাই পেয়ে যাচ্ছে। অফিস রুমে বসে বসেই কেন জানিনা নিজের আশেপাশে আদ্রিতা আদ্রিতা অনুভূতি হচ্ছিল আদ্রিসের। কেন জানিনা তার ষষ্ঠ ইন্দ্রিয় সর্বদাই আদ্রিতার উপস্থিতি টের পাইয়ে দেয়। তবে এখানে আদ্রিতা কিভাবে আসবে? মাথাটা বেশ ধরেছে। তবে প্রেমা মেয়েটাকে মোটেই ডাকতে ইচ্ছে হচ্ছে না। তাই নিজের কফি নিজেই নেওয়ার চিন্তা করল আদ্রিস। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বাইরে এমপ্লয়ি এরিয়াতে চলে আসে। তবে সেখানে এসে যে দৃশ্য সে দেখে যা দেখার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। কমা সেই ছেলেটা আদ্রিতার পাশে বসে আছে। আদ্রিতা যদিও সরে যেতে গেলে ছেলেটা যখনই আদ্রিতার হাত ধরবে এমন সময় ঝড়ের বেগে আদ্রিস এসে ছেলেটার হাত ধরে বসে। আদ্রিতা আদ্রিসকে দেখে উঠে দাঁড়ায়। আদ্রিস রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, কি করতে চাইছিলি তুই? বস। আমি মেয়েটাকে সাহায্য করছিলাম। উদ্ধৃতি চিহ্ন। সাহায্য কেউ হাত ধরে করে? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিসের হুঙ্কার শুনে আদ্রিতাও কেঁপে উঠছে। আদ্রিতা বুঝতে পারেনি বিষয়টা। আদ্রিতার পারমিশন না নিয়েই ছেলেটা আদ্রিতার পাশে চেয়ার টেনে বসে। আদ্রিতা উঠে যেতে গেলে ছেলেটা যখন আদ্রিতার হাত ধরবে তখনই আদ্রিস চলে আসে। এতক্ষণে সেখানে প্রেমা আর ওই মেয়েটাও চলে এসেছে। আদ্রিস আদ্রিতাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এখানে কেন এসেছিস? আমি তো খাবার নিয়ে এসেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোকে পরে দেখে নিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদ্রিস আদ্রিতাকে সোজা কেবিনে নিয়ে আসে। আদ্রিসের কেবিন সাউন্ড প্রভুর সাথে সিকিওর। উপস্থিত সকল এমপ্লয়ি অবাক। আদ্রিসকে এভাবে রাখতে কেউ দেখেনি। প্রেমা এগিয়ে আসে। মেয়েটাকে জাফর ভাই? জানি না প্রেমা আপু, আমি তো সাহায্য করতে চাইছিলাম। স্যার কেন রেগে গেল? উদ্ধৃতি চিহ্ন। আরে মেয়েটাকে, আমার মনে হয় মেয়েটা হলো স্যারের বউ। উদ্ধৃতি চিহ্ন। প্রেমা রেগে যায়। বউ বললেই হলো, হতে পারে মেয়েটা বউ, না হলে স্যার এত রেগে যায়। উদ্ধৃতি চিহ্ন। প্রেমা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। থামো, যে যার কাজে যাও। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিসের কেবিনে আদ্রিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কথা বলছে আদ্রিস। এসেছিস কেন এখানে, তাও শাড়ি পরে? তোর এসব রূপ শুধু আমার জন্য। তুই অন্য কাউকে কেন দেখাবি? উদ্ধৃতি চিহ্ন। আমি কাউকে কি দেখালাম? আমার লাগছে। বিশ্বাস করুন খাবার নিয়ে এসেছি। উফ, আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুই আমার কলিজা। তোর শরীরে কেউ হাত দিলে সেই হাত আমি কেটে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা কাঁদছে। আদ্রিস আদ্রিতার মুখটা চেপে ধরে। কাঁদবি না, মোটেই কাঁদবি না, তুই বুঝিস না কেন? কেউ তোর দিকে নজর দিলে আমার সহ্য হয় না। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা কিছু বলে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আদ্রিস পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নেয়। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছিল। ওই লোকের নজর ভালো ছিল না। ও তোকে ছোঁয়ার চেষ্টা করছিল। উদ্ধৃতি চিহ্ন।
আদ্রিস জড়িয়ে নেয় আদ্রিতাকে। আমার প্রাণভোমরা, আমার সহ্য হচ্ছে না, মোটেই সহ্য হচ্ছে না। তুই এর পর থেকে শুধুমাত্র আমার সামনে শাড়ি পরবি, বুঝেছিস? বুঝেছি, ফুপিয়ে আদ্রিস আদ্রিতার চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদিস না, কাঁদবি না আর, যা হাত মুখ ধুয়ে আয়। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। আদ্রিতা দেখে আদ্রিস নিজের চেয়ারে বসে বসে সিগারেট টানছে। আদ্রিতার সহ্য হয় না ধোয়া। আদ্রিতাকে দেখে আদ্রিস সিগারেটটা ডাস্ট কৌটায় ফেলে দেয়। এদিকে আয়। আদ্রিতা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আদ্রিসের দিকে। এখানে বসো, নিজের কোলের উপর ইশারা করে। আদ্রিতা আদ্রিসের কথা মতো কোলে গিয়ে বসে। আদ্রিস চোখ বন্ধ করে, আদ্রিতার ঘাড়ে মাথা রাখে। নিঃশ্বাসের সাথে সুগন্ধি উপভোগ করে। কি নিয়ে এসেছি সেখানে? খাবার। উদ্ধৃতি চিহ্ন। তুই কিভাবে জানলি আমি খাইনি? আপনি সকাল সকাল বেরিয়েছেন, তাই ভাবলাম। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস আদ্রিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমার কলিজা ঠান্ডা হচ্ছে না, আমার প্রচুর রাগ হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা মুখ ফুলিয়ে নেয়। আপনি সব সময় রাগ করেন। উদ্ধৃতি চিহ্ন। তুই রাগ করার মতো কাজ করিস। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর যেটা করে তার জন্য আদ্রিস মোটেই প্রস্তুত ছিল না। আদ্রিতা আদ্রিসের গালে টুপ করে চুমু খায়। আদ্রিস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদ্রিতা মাথা নামিয়ে রেখেছে। আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। কি করলি এটা? বুঝতেই পারলাম না কিছু। কিছু করিনি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস আরও কিছু বলবে তার আগেই দরজায় টোকা পড়ে। আদ্রিস বিরক্ত। কে? স্যার, আমি প্রেমা। উদ্ধৃতি চিহ্ন। আসুন। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা উঠতে গেলে আদ্রিস শক্ত করে চেপে ধরে। তোকে উঠতে বলেছি, কিন্তু ওরা দেখলে কি মনে করবে? উদ্ধৃতি চিহ্ন। তুই আমার বউ, কে কি মনে করলো আমার তাতে কিছু আসে যায় না। উদ্ধৃতি চিহ্ন। প্রেমা ভেতরে এসে আদ্রিতাকে আদ্রিসের কোলে দেখে চোখ বড় বড় করে নেয়। স্যার, এই যে ফাইলটা। উদ্ধৃতি চিহ্ন। এখানে রেখে যান। আর আগামী 2 ঘন্টার জন্য প্লিজ বিরক্ত করবেন না। জি স্যার। উদ্ধৃতি চিহ্ন। প্রেমা বেরিয়ে যায় এক রাশ রাগ নিয়ে। প্রেমা চলে যেতে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, চল, কি এনেছিস নিজের হাতে খাইয়ে দিবি। আদ্রিস খাবারগুলো প্লেটে নিয়ে আসতে দেয়। কিছুক্ষণের মাঝে খাবারগুলো সব পরিবেশন করে দেয়। খান বাড়িতে। আদ্রিস গিয়েছিল নিউরোলজিক্যাল হসপিটালে। উদ্ধৃতি চিহ্ন। যেখানে জাহানরা বেগম থাকে? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। তুমি মিথ্যা বলছো। আদ্রিস কেন সেখানে যাবে? এত বছর পর কেন যাবে? উদ্ধৃতি চিহ্ন। জানিন কেন যাবে, কিন্তু আদ্রিস গিয়েছিল। কিছু কি কথা হয়েছে ওদের মাঝে জানো? না, জানি না, শুধু জানি কেউ একজন জাহানারা বেগমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এত বছর পর কে হতে পারে? আর আদ্রিস আজ সকাল সকাল বেরিয়ে গেছে। আদ্রিস আমার ছেলে। আমার ছেলে। পৃথিবীর কেউ এই সত্যি অস্বীকার করতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। তুমি শান্ত হও মাধবী। উদ্ধৃতি চিহ্ন। আমি সব করেছি আশরাফ। আদ্রিসকে আদ্রিতার সঙ্গে বিয়ে দিয়েছি, যাতে করে ও সব কিছুর ভেতর ব্যস্ত হয়ে পড়ে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিসের সঙ্গে আদ্রিতার স্বামী স্ত্রী এর সম্পর্ক এখনো তৈরি হয়নি। আদ্রিতাকে বাচ্চা নিতে বলো। আদ্রিসকে আরও ব্যস্ত করে ফেলো। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগমের চোখে পানি। আশরাফ খান স্ত্রীকে জড়িয়ে ধরেন। কেঁদো না। আদ্রিস তোমার ছেলে। তোমার ছেলে তোমারই আছে, তোমারই থাকবে। উদ্ধৃতি চিহ্ন। উকিল সালাম হোসেনদের বাড়িতে। জাহিন তার রুমে বসে বসে কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় আছে। এমন সময় রুমে প্রবেশ করে তার বাবা সালাম হোসেন। ছেলেকে একমনে কিছু ভাবতে দেখে তিনি বলেন, কি ভাবছো জাহিন? উদ্ধৃতি চিহ্ন। বাবার ডাক শুনে বাস্তবে ফিরে জাহিন। কিছু না বাবা, তুমি যে বাড়িটা ভেঙে ফেলার জন্য আবেদন করেছিলে সেখানে প্রায় 10 ঘর ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া বললে ভুল, ওটা ওদের ফ্ল্যাট। নিজেদের ফ্ল্যাট। ওরা কোনভাবেই নিজেদের সম্পত্তি কাউকে দিতে প্রস্তুত নয়। উদ্ধৃতি চিহ্ন। বাবা, কিন্তু সেটার বিনিময়ে আমরা টাকা দিতে চেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। একজন উকিল হয়ে যত দূর আমি বুঝতে পারছি এই কাজ এখানেই থামানো উচিত। এর থেকে বেশি দূর তুমি যেতে পারবে না। কাজে আমার কথা শুনে চলো। নিজের বাড়ানো পা পিছিয়ে নেও। উদ্ধৃতি চিহ্ন। আমি পা পিছিয়ে নেওয়ার জন্য কখনো বাড়াই না। উদ্ধৃতি চিহ্ন। তুমি আমার কথা অমান্য করছো জাহিন। উদ্ধৃতি চিহ্ন। অমান্য করিনি বাবা, কিন্তু ওই প্রপার্টি আমার লাগবে। উদ্ধৃতি চিহ্ন। সালাম হোসেন দীর্ঘশ্বাস ফেলেন। দেখো কি করবে। আর অনেক দিন বাসায় বসে থাকলে কাল থেকে ভার্সিটি যাও।
উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে বাবা, উদ্ধৃতি চিহ্ন। সালাম হোসেন বেরিয়ে যায়। আমি এভাবে প্রতিটা কাজ হেরে যেতে পারি না। এতে করে আমার সব শেষ হয়ে যাবে। আমাকে বের হতে হবে। নিজের কাজ নিজেকে করতে হবে। কাল থেকে ভার্সিটিতেও যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। জাহিন কাউকে কল করে। হ্যালো, উদ্ধৃতি চিহ্ন ডট। উদ্ধৃতি চিহ্ন ডট 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 উদ্ধৃতি চিহ্ন। আমি ওই ফ্ল্যাটের মালিকদের সঙ্গে নিজে কথা বলতে চাই। ব্যবস্থা করো। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি দাঁড়ি ডট 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 ডট। উদ্ধৃতি চিহ্ন। যত দ্রুত সম্ভব। ফ্ল্যাটটা যদি দ্রুতই খালি না করতে পারি তাহলে আমাকে টাকা ফেরত দিতে হবে। আর সেটা আমি এই মুহূর্তে চাইছি না। কল কেটে দেয় জাহিন। এমনি অনেক টাকা পয়সা লস করেছি এক গুলি খেয়ে। আদ্রিসকে তো আমি ছাড়ব না। আদ্রিস খাওয়া শেষ করেছে। নিজের হাতে আদ্রিতাকে খাইয়ে দিয়েছে। তবে আদ্রিতাকে নিজের কোল থেকে নামাতে নারাজ সে। আদ্রিতা মুখ ফুলিয়ে আদ্রিসের দিকে তাকায়। ছাড়ুন এবার, আমি বাড়িতে যাই। উদ্ধৃতি চিহ্ন। তুই যাবি না। উদ্ধৃতি চিহ্ন। ভারী আজব, একটু আগে পর্যন্ত এটা নিয়ে রেগেছিলেন আমি কেন এসেছি। এখন যেতে দিবেন না। দেব না। তুই আসছিস কেন, এখন যেতে পারবি না। আমার নেশা হয়ে গেছে। তোকে এভাবে জড়িয়ে রাখতে আমার ভালো লাগছে। উদ্ধৃতি চিহ্ন। আপনি মহাপাজি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস। আদ্রিতার ঘাড়ে মুখ গুজেছিল। নিজের সম্পর্কে পাজি মন্তব্য শুনে আদ্রিস মাথা তুলে তাকায়। আমি যদি আমার লিমিট ক্রস করা শুরু করি, আসল ফাজলামি শুরু করি, সামলাতে পারবি তো? আদ্রিতার গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। আদ্রিস। আদ্রিতার গাল দুটো চেপে নিজের দিকে মুখ করে। আমার স্ট্রবেরি। মন চায় খেয়ে ফেলি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস। আদ্রিতাকে নিজের সঙ্গে আরো জোরে চেপে ধরেছে। আদ্রিতার চুল সরিয়ে ওর ঘাড়ে মাখ রাখে। তোর ঘ্রাণ অসম্ভব সুন্দর আদ্রিতা, আমি পাগল হয়ে যাই। আমার পৃথিবীতে শান্তি বয়ে আনে এই ঘ্রাণ। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতার শরীর কেঁপে ওঠে। আদ্রিস সেই কম্পন অনুভব করতে পারে। তার ঠোঁটের কোনায় বাঁকা হাসি। আদ্রিতাকে জ্বালাতে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায় খালি ঘাড়ে। আদ্রিতা এবার আদ্রিসের হাত ধরে বসে। হঠাৎ করেই আদ্রিতাকে তার সামনে থাকা গ্লাস টেবিলের উপরে বসিয়ে দেয়। আদ্রিতার চোখ বড় বড় হয়ে যায়। ইতালিতে থাকার সমস্যাগুলোতে আমার অনেক ইচ্ছে ছিল। তোকে যখন ইতালিতে আনবো তখন এভাবে অফিস টেবিলে বসিয়ে আদর করব। কিন্তু দেখ, সেই শখ পূরণ করার জন্য সৃষ্টিকর্তা তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। ইতালি না হোক, বাংলাদেশ হোক, গ্লাস টেবিল হলেই হলো। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস। কথাগুলো বলে আদ্রিতার কোমরের শাড়ির ভাঁজে হাত নিয়ে যায়। আদ্রিসের শীতল হাত আদ্রিতাকে থরথর করে কাঁপতে বাধ্য করছে। প্রিয়তমার কম্পন আদ্রিসকে লাই দিচ্ছে। ইচ্ছে করছে দূর চলে যেতে, যেখান থেকে চাইলেও কেউ ফেরত আনতে পারবে না। প্রীতমার ঘাড়ে ঠোঁট রেখে একটা কামড় বসিয়ে দেয়। আদ্রিতা। শার্ট খামচে ধরে আদ্রিসের। সে ব্যথা পেয়েছে। সেখানে দাগ হয়ে গেছে। নীলচে দাগ হয়ে গেছে। আদ্রিস বৃদ্ধ আঙ্গুল দিলে সেই দাগে স্লাইড করে। এই ছোট্ট মেয়েটা আমার বউ। তুই আমার। আদ্রিতা, তুই আমার। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা কিছু বলে না। আদ্রিস ওকে বুকের মাঝে রেখেছে। আদ্রিসের এখন মন উতাল হয়ে উঠছে। তাই সে ঠিক করল সে বাড়িতে চলে যাবে। বউ। উদ্ধৃতি চিহ্ন। হুম। চল, তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চল। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস উঠে আদ্রিতার শাড়ি ঠিক করে দেয়। আদ্রিতার মাথায় কাপড় টেনে দেয়। চল। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস বেরিয়ে যায় আদ্রিতাকে নিয়ে। অফিসের সবাই এবার কনফার্ম হয়ে গেছে এটা আদ্রিসের বউ। আদ্রিস। আদ্রিতাকে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভার ড্রাইভ করছে। আদ্রিতা বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিস শক্ত করে হাত ধরে রেখেছে প্রেয়সীর। ওয়াইফি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা পাশে ফিরে তাকায়। একটা সারপ্রাইজ আছে। উদ্ধৃতি চিহ্ন। কি সারপ্রাইজ? উদ্ধৃতি চিহ্ন। কাল বলবো। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতা হাসে। আদ্রিস ওই হাসি ভালোবাসে। ভীষণ ভালোবাসে। খান বাড়িতে। মাধবী বেগম রুমে বসে বসে আদ্রিসের ছোটবেলার ছবি দেখছে। তুই তো আমার ছেলে। আমার ছেলে তুই। তাহলে ওই মহিলাকে কেন দেখতে গেলি? তোকে ভালোবাসায় কোথাও কম রেখেছি আমি? মাধবী বেগম ছবি বুকে চেপে ধরে। আমার জীবন তুই। তোকে আমি ভীষণ ভালোবাসি। আমার সোনা ছেলে। উদ্ধৃতি চিহ্ন। আশরাফ খান ওয়াশরুম থেকে বেরিয়ে স্ত্রীর চোখে পানি দেখে এগিয়ে আসেন। তুমি এখনো কাঁদছ? উদ্ধৃতি চিহ্ন। না, আমি কাঁদব কেন? মাধবী থামো। আমি তো বলেছি আদ্রিস তোমারই আছে। তোমারই থাকবে। উদ্ধৃতি চিহ্ন। কমা কমা কমা। আদ্রিতাদের গ্রামের বাড়িতে। আদ্রিতার মা রান্না বান্না শেষ করে রুমে এসে দেখেন তার স্বামী বসে টিভি দেখছেন।
বলি কাজকর্ম বাদ দিয়ে সারা দিন এই টিভি দেখো, এটার কি আদৌ কোন মানে আছে? বিষয়টা তা নয়, এতদিন যাবৎ শরীর ভালো লাগছিল না তাই ছুটিয়ে নিয়েছিলাম। কাল থেকে কাজে যাব। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতার সঙ্গে কথা বলেছ একবারও? যে মেয়ে মা বাবার কথা মনে করে না তার সঙ্গে কিসের কথা? উদ্ধৃতি চিহ্ন। কি বলতে চাইছো তুমি? সেই দিন আমাকে অমান্য করে ও আদ্রিসের সঙ্গে চলে গেল। আর কি বলবো আমি? তুমি মান্য করার মতো কাজ করেছিলে? উদ্ধৃতি চিহ্ন। দেখো জাহিন ভালো ছেলে ছিল। আমি মেয়ের জন্য কখনো খারাপ ভাবিনি। আল্লাহ লজ্জা ঘৃণা কিছু নেই তোমার। তুমি পুরুষ মানুষ না ভেড়া? হ্যাঁ। ছি। উদ্ধৃতি চিহ্ন। তুমি সব সময় আমায় তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? আমার আদ্রিতাকে আদ্রিসের সঙ্গে জোর করে বিয়ে কে দিয়েছিল? দেখো মানছি সেটাও আমি ছিলাম। কিন্তু আদ্রিস পরে গিয়ে যা করল। উদ্ধৃতি চিহ্ন। ব্যাস, অনেক হয়েছে। তোমার মেয়ে ওটা নাকি শত্রু আল্লাহ জানে। আল্লাহর গজব পড়বে যা শুরু করেছ তুমি। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদ্রিতার মা সেখান থেকে চলে যায়। ঘৃণা হচ্ছে এই মুহূর্তে তার। মানুষ কিভাবে এমন হয়? এটা নাকি বাবা? শপিং মলের একটা শোরুমে বসে আছে আদ্রিস এবং আদ্রিতা। আদ্রিস বেছে বেছে জামা কিনছে। বউটা কাল থেকে ভার্সিটি যাবে। সে অ্যাডমিশন করিয়ে নিয়েছে আদ্রিতার। তাই রোজ পড়ার জন্য যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস সে আজ কিনবে। এদিকে অনেকক্ষণ ধরে ঘুরছে আদ্রিতা। আর ভালো লাগছে না। তাই চুপচাপ এখন এক কোণায় বসে আছে। আদ্রিসের পছন্দ বেশ মানায় তাকে। তাই নিজে আর কিছু বলছে না। প্রায় 3 ঘন্টা ধরে ধৈর্য নিয়ে সকল কিছু কেনাকাটা করে আদ্রিস। তারপর আদ্রিতাকে নিয়ে বাসায় ফিরে মাধবী বেগম ছেলেকে দেখে জড়িয়ে ধরেন। হঠাৎ করেই মা এমন জড়িয়ে ধরেছে দেখে একটু অবাক হয় আদ্রিস। কি হয়েছে? কি হবে? তুমি এরকম ভাবে জড়িয়ে ধরো না, অনেক দিন হয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগম আদ্রিসের বাহুতে চড় মারেন। উফ, আমার ছেলেকে আমি আদর করব তাও তোকে জিজ্ঞেস করে করব। উদ্ধৃতি চিহ্ন। তুমি সব সময় রেগে কেন থাকো? আমি রেগে থাকি না, তুই রাগিয়ে দিস। উদ্ধৃতি চিহ্ন। স্টপ প্লিজ। আমি ঝগড়া চাই না এখন। তোর পছন্দের খাবার বানিয়েছি, খেতে আয়। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। খেয়ে এসেছি। কিন্তু আমার আম্মু নিজের হাতে কুকিং করেছে তাই আবার খাবো। মাধবী বেগম খুশি হয়ে যায়। এটাই তো তার আদ্রিস, তার ছেলে, তার কলিজা, তার সোনার মানিক। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস মৃদু হেসে উপরে চলে আসে। আদ্রিতা শাড়ি পাল্টে 3 পিচ পরে নিয়েছে। বাহির থেকে এসে গোসল করেছে তাই চুলে তোয়ালে পেঁচানো। ওড়নাটা সাইডে রেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে লোশন এবং ক্রিম অ্যাপ্লাই করছে। আদ্রিতার খেয়ালে কোথাও এটা নেই কেউ একজন তাকে খুব গরজ করে মন ভরে দেখছে। হঠাৎ করেই পেটে কারোর হাত পড়তে কেঁপে ওঠে আদ্রিতা। আদ্রিস শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে। জান, তুই এমনি সুন্দরী, আরও এভাবে সামনে আসলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস কেঁপে উঠেছে। সে কিছু বলছে না। আদ্রিতাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। কারণ তার সমস্যা হয়ে গেছে। আর পিচ্ছি বউটার সঙ্গে বেশি সময় থাকলে হয়তো নিজেকে সামলান দেওয়া মুশকিল হয়ে যেত। সেই দিনটা ওভাবেই কেটেছে ওদের। পর দিন সকালে আদ্রিসের আগে ঘুম থেকে উঠে আদ্রিতা আগে রান্না করে আদ্রিসের জন্য। তারপর আদ্রিসের জামা বের করে রাখে। এরপর 1 কাপ কফি বানিয়ে আদ্রিসকে ডেকে তুলে। উঠুন, অফিস যাবেন না। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস ঘুমের ভেতর আড়মোড়া ভেঙে সামনে তাকায়। চোখের সামনে ঘুম থেকে উঠেই ফুলকে দেখে আদ্রিসের ঠোঁটে ফোটে মৃদু হাসি। একটা চুমু দিবি কপালে? আদ্রিস হাসে। আদ্রির এর কপালে চুমু খায় এবং দ্রুত উঠে সরে যায়। আদ্রিস ধরতে পারে না তার আগেই। এটা কি হলো? যা হয়েছে ভালো হয়েছে। উঠুন। আদ্রিস উঠে দাঁড়াতে আদ্রিতা ফুরুতো করে উড়ে চলে গেল। ঠিক হলো না জান, রাতে তোকে আজকে আমি পেয়েছি, অপেক্ষা কর। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস রেডি হয়ে আসে। আদ্রিতা টাই বেঁধে দেয়। জান রেডি হয়ে নে। কেন? আমরা একটা জায়গায় যাব। উদ্ধৃতি চিহ্ন। কোথায় যাব? সারপ্রাইজ নিবি না? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ নেব। উদ্ধৃতি চিহ্ন। তাহলে একটা জামা পরে তৈরি হয়ে নে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। আদ্রিতাও রেডি হয়ে নেয়। জন মিলে নিচে আসে। মাধবী বেগম জনকে একসঙ্গে রেডি হয়ে নামতে দেখে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? আজকে মনে হচ্ছে দুজন ঘুরতে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। না আমি আদ্রিতাকে ভার্সিটিতে দিতে যাচ্ছি। তারপর অফিস যাব। উদ্ধৃতি চিহ্ন। ভার্সিটির কথা শুনে মাধবী বেগম অবাক হন। সঙ্গে আদ্রিতাও।
আদ্রিতার অ্যাডমিশন কবে করালি? এই তো 2 দিন ধরে খুঁজছিলাম। কাল করিয়ে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। মাধবী বেগম খুশি হতে পারলেন না। তিনি ছেলেকে বউয়ের সঙ্গে ব্যস্ত করে দিতে চেয়েছিলেন। কিন্তু এখন জনের ভেতর দূরত্ব আরেকটু বাড়বে। আশরাফ খান খাবার মুখে দিতে দিতে বলেন, বিষয়টা একটা বার জানানোর প্রয়োজন মনে করনি? আদ্রিতা আমাদেরও মেয়ে। বাবা অ্যাডমিশন করানোটা তোমাদের দায়িত্ব ছিল। করাওনি। আমি করিয়ে দিয়েছি। এখানে জানানোর কি আছে? উদ্ধৃতি চিহ্ন। আদ্রিস তুমি ভীষণ অদ্ভুত আচরণ করো। উদ্ধৃতি চিহ্ন। একেবারে তা নয়। উদ্ধৃতি চিহ্ন। আশরাফ খান জানে এই মুহূর্তে ছেলেকে কিছু বললে ছেলে শুনবে না। তাই তিনি চুপ হয়ে যায়। আদ্রিতা এতক্ষণ ধরে সবটা শুনছে। তবে কি বলবে? বলার তেমন কিছু নেই তার কাছে। ভার্সিটি যাওয়ার আগে একবার মায়ের সঙ্গে কথা বলে নেয় আদ্রিতা। এরপর জন রওনা হয়। চলবে,